বিয়ের আসরে খালাতো বোন আমার দিকে হাত ইশারা করে দিয়ে বলল, আমি এই ছেলেকে ভালোবাসি। যদি আমি কাউকে বিয়ে করি তাহলে এই ছেলেকেই আমি বিয়ে করব। খালাতো বোনের কথা শুনে আমার শরীর কাঁপতে লাগলো। বিয়ের পিড়িতে ছেলেটা মাত্র কবুল বলেছে, আর আমার খালাতো বোন ফারিয়া এখন শুধু কবুল বললেই সবকিছু ওকে। কিন্তু এর মাঝে যে ও এমন কিছু বলবে কেউ আশাই করে নাই। আমার খালা ফারিয়া দিকে এগিয়ে গিয়ে বলল, মারে কি বলিস এসব তুই? এমন পাগলামো করে না, এখন সুন্দর করে কবুল বলে ফেলাম মো। ফারিয়া বিয়ের পিড়ি থেকে উঠে আমার সামনে এসে বলল, আমাকে বিয়ে করবেন না ভাইয়া আপনি? আমাদের যে এতদিনের সম্পর্ক এটার কি হবে? কেন সবাইকে বলতে আপনি ভয় পাচ্ছেন? আমাদের কথা আপনি সবাইকে বলে দিন, আমি আছি আপনার পাশে। এর মাঝেই নতুন জামাই দাঁড়িয়ে বলল, ভাগ্য ভালো যে এই মেয়ের সাথে বিয়ে হওয়ার আগে সবকিছু জেনে গেছি। এই মেয়েকে আমি আর বিয়ে করব না। যদি বিয়ে করি তাহলে বিয়ের পর এই মেয়ে আর আমার সাথে সংসার করবে না। যা হয়েছে বেশ ভালোই হয়েছে আমি মনে করি, নইলে বিয়ের একটা কলঙ্কের দাগ লেগে যেত আমার শরীরে। বাবা এখন চলো, আমরা আর এক মুহূর্ত এখানে দাঁড়াবো না। যা হয়েছে এসব পরে দেখা যাবে, চলো এখন। এই কথা বলে ছেলের সাথে যারা যারা আসছিল সবাই চলে গেল। এক এক করে বিয়ে বাড়ি শূন্য হয়ে গেল। এখন শুধু আমাদের পরিবার ছাড়া আর কেউ নাই। আম্মু ঠাস করে আমার গালে একটা চড় দিয়ে বলল, কোন দিন তরে কোনো মায়ের সাথে কথা বলতে দেখিনি, তাহলে আজকে তোর খালাতো বোন তোর নামে এমন কিছু কিভাবে বললো? এখন যদি আমি কিছু না বলি তাহলে বিষয়টা অন্যদিকে চলে যাবে। এজন্য আমি ফারিকে বললাম, তোর সাথে আমার আগে কোনোদিন কথা হয়েছে? ফারি মাথা নিচু করে বলল, না ভাইয়া। তাহলে তুই আমাকে প্রথম দেখায় কিভাবে এই কথা বলতে পারলি? আর আমি তো এখানে আসছি তোর বিয়ে খেতে। যদি এমন কিছু জানতাম তাহলে আর কখনো এখানে আসতাম না। ফারিয়া শাড়ি দিয়ে মুখ ঢেকে বলল, আমাকে অন্য জায়গায় বিয়ে দেওয়া হবে। যদি তোর কাছে বিয়ে দেয় সমস্যা কি? আমি অচেনা কাউকে বিয়ে করতে পারবো না, আমি তোরেই বিয়ে করব। খালা ফারিয়াকে ধমক দিয়ে বলল, সব কিছু হয়ে গেছে, এখন শুধু বিয়েটা বাকি ছিল। তুই কেন এমন করলি? মানুষ এখন আমাদের কি বলবে? থুতু দেবে এখন আমাদের মুখে। ফারিয়া বড় গলায় বলে দিল, আমি খারাপ কি করেছি আম্মু? আমি তো বিয়ে করব। আমি কি না করেছি যে আমি বিয়ে করব না? কিন্তু আমি ওকে বিয়ে করব। ফারিয়ার কথা শুনে আমার অনেকটাই রাগ হলো। এখানে আসছে বিয়ে খাওয়ার জন্য। যদি এই মেয়েকে বিয়ে করতে হতো তাহলে আমি কখনো এখানে আসতাম না। আমি আম্মুকে বললাম, এখন তো সবকিছু শুনছো নাকি তুমি? আমি এখন কাউকে বিয়ে করতে পারবো না। আসলেই এখানে আসাই আমার অপরাধ ছিল। চলো তো আম্মু, আমরা বাসায় যাই। ফালতু সময় নষ্ট করে কোনো লাভ আছে? আমার কথা শুনে আমার খালা আমার হাত ধরে বলল, আমার একটাই মেয়ে, তোর ছেলের জন্য আমার মেয়ের বিয়ে ভেঙে গেছে। প্লিজ তুই না করিস না, বিষয়টা তুই একটু চিন্তা করে দেখ। আমার আম্মু ও খালাকে বলে দিল, আরে আমার ছেলে তোর মেয়েকে বিয়ে করবে, এত চিন্তা করিস না, আমি আছি না। এ রে, এখন প্যাঁচ লাগিয়ে দিল আমার আম্মু। মন চাইছে এখনই আমি চলে যাই। তবে ছোট থেকেই আমার একটা অভ্যাস আছে যে আমি কখনো আম্মুর মুখের উপর কথা বলি না। আমার বাবা আমাকে 7 বছরের বাচ্চা রেখে মারা যায়। আর তখন আমার একটা পিচ্চি বোন ছিল। পরে আমার আম্মু মানুষের বাসায় কাজ করে আমাদের বড় করছে। তার মুখের উপর আমি আজ পর্যন্ত কোনো কথা বলি নাই। তবে আমি বললাম, আম্মু বিষয়টা একটু চিন্তা করে দেখো প্লিজ, আমি এখন বিয়ে করতে প্রস্তুত নই। পরে আমার হাত ধরে বলল, আজকে প্রথম দেখায় আমি তোরে পছন্দ করে নিয়েছি। আবার তুই আমার খালার ছেলে, যখন মন চাইবে আমি বাসায় আসতে পারবো। প্লিজ তুই না করিস না। আমি এখন কিছু বলতে পারবো না, খুব খিদে পেয়েছে। এসেছি সেই কখন হলো, কিন্তু এখনো কিছু খাই নাই। এর মাঝে আমার ছোট বোন এসে বলল, ভাইয়া, সারা জীবন খেতে পারবি, আগে তো আপুকে বিয়েটা করে নে। আমি সবার কথা শুনে চেয়ারে বসে গেলাম। আমি এখন বিয়ে করতে চাইছি না। আমি বিয়ে করলে আমার বোন আর আম্মুর কি হবে? বিয়ে করলেই তো সবকিছু এলোমেলো হয়ে যাবে। এজন্য আমি এখন বিয়ে করতে চাইছি না। কিন্তু আম্মু তো এই কথা বুঝতে চাইছে না। পরে আমার কানে কানে এসে বলল, কোথাও গিয়ে বাঁচতে পারবি না, আমাকে বিয়ে করতেই হবে। বিয়ে না করলে আমি তোর বাসায় গিয়ে বসে থাকবো। এখন তো বিয়ে করবি। আমি খালার দিকে তাকিয়ে বললাম, আমাকে একটু সময় দেন খালাম্মা। আর আমি এখানে এত কিছু আশা করে আসি নাই। খালাম্মা আমার হাত ধরে বলল, এত চাপ নেওয়ার দরকার নেই, তোর যত সময় লাগে নিবি। আমরা তোর উপর কোনো চাপ সৃষ্টি করতে চাই না।
তবে বাবা আমার কিন্তু এই একটাই মেয়ে, ওর খুশিতে আমারও খুশি। এখন ভিতরে চল, আর ফারিয়ার আব্বু সব কিছু গুছিয়ে নাও। এখন বিয়ে হবে না, ছেলে যখন রাজি হয় তখন বিয়ে হবে। বাসার ভিতরে যাওয়ার পর খালা আমাকে পুরো জামাই আদর করা শুরু করলো। আমি তো বিষয়টা বুঝেই গেছি যে কেন আমাকে এত জামাই আদর করা হচ্ছে, কিন্তু আমাকে যত কিছুই বলুক না ভাই, আমি তো এই বিয়ে করবো না। বিয়ে করতে হলে একটা ফিলিংস দরকার, কিন্তু সেই ফিলিংস তো আর আমার ভিতরে নেই। আর আমার ছোট বোন কই, আমাকে একটু বাঁচাবে তা না করে ও আম্মুর পক্ষ নিচ্ছে। তবে ছোট বোনের কথা আর কি বলবো, সবসময় চুপচাপ থাকে, সারাদিন শুধু পড়াশোনা আর কিছু বোঝে না। খাওয়া দাওয়া শেষ করে খালা আমাকে একটা রুম দেখিয়ে বললো, বাবা যাও, ওই রুমে গিয়ে একটু বিশ্রাম নাও, তোমাকে কেউ বিরক্ত করবে না। আমি রুমের ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। তবে এটা যে ফারিয়ার রুম আমি দেখেই বুঝে গেছি। বিছানায় বসে আমাদের পাশের এলাকার এক বড় ভাইকে কল দিলাম। অনেকদিন হলো তিনি ঢাকায় থাকেন, তবে ওনার সাথে আমার মোটামুটি একটা ভালো সম্পর্ক আছে। খুব ভালো মানুষ উনি। বড় ভাই ফোন রিসিভ করে বলল, কিরে, আজকে কিভাবে মনে হলো আমাকে? তারপর বল, তোর কি অবস্থা? এই তো ভাইয়া আছি মোটামুটি, একটা হেল্প লাগতো যদি করে দিতেন। বল, কি করতে হবে? একটা রুম লাগবে, আমি আমার পরিবার নিয়ে শহরে চলে যাব, আর কালকেই চলে আসব। একটু ব্যবস্থা করে দিতেন যদি ভালো হতো। ও কি, ও এই কথা। আচ্ছা ঠিক আছে, আমি সবকিছু ব্যবস্থা করে রাখবো, তুই চলে আয়। আর কোনো সমস্যা হয় নাই তো আবার? ভাইয়া সমস্যা হচ্ছে দেখেই তো চলে আসছি, আপনার সাথে এসে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, শহরে এসে আমাকে কল দিস, আমি সবকিছু ব্যবস্থা করে রাখবো। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। কল কেটে দিতেই দরজার বাইরে থেকে ফারিয়া বলছে, ভেতরে আছেন নাকি আমার ভয়ে পালিয়ে গেছেন? আমি দরজা খুলে বললাম, কি চাই এখানে? এখন আমি ঘুমাবো, বিরক্ত করো না তো আমাকে। এমনি আজকে আমার 12টা বাজিয়ে দিয়েছো। ফারিয়া মুখ বাঁকিয়ে ভিতরে ঢুকে বলল, আপনার রুমে আমি আসবো না তো কি আপনার নানা আসবে? তবে আপনি এখন থেকে অভ্যেস করে নেন, বিয়ের পর তো এই রুমেই থাকতে হবে আপনাকে। আচ্ছা ফারিয়া, তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করব? হাজারটা জিজ্ঞেস করেন, আমি কি আপনাকে না করেছি? আমি এখন বিয়ে করতে প্রস্তুত না, তুমি অন্য কাউকে বিয়ে করে নাও। আর ছেলেটা তো আমার থেকেও হ্যান্ডসাম ছিল, না করলে কেন? আমি কি আগে জানতাম যে আমার খালাতো ভাইয়ের চেহারা এত কিউট? যদিও একটু কালো, নাকটা একটু লম্বা, দাঁতগুলো বাঁকা বাঁকা, এরপরেও আমি আপনাকে পছন্দ করে নিয়েছি। আমার প্রশংসা করছো নাকি আমার দুর্নাম করছো? ফারিয়া হাসি দিয়ে বলল, আপনার যেটা মনে হয় আমি সেটাই করছি। তবে এখন আপনাকে বিয়ে করতে হবে, কে বলছে? আপনি যত ইচ্ছে তত সময় নেন। আর এদিকে আমার আপনার উপর ভালোবাসা দ্বিগুণ বেড়ে যাবে। ভালোবাসার কথাটা তোমার মুখে মানে না। ভালোবাসার শব্দটা সবাই মূল দিতে পারে না। সবাই ভালোবাসতে পারে ঠিকই, কিন্তু ওর মূল্য সবাই দিতে পারে না। ভালোবাসা ঠিক ভালোবাসার জায়গায় রয়ে যায়, মাঝে শুধু দুইটা জীবন নষ্ট হয়ে যায়। নইলে একটা মেয়ের কারণে একটা ছেলের জীবন চলে যাবে। তবে এই পৃথিবীতে সবাই যদি ভালোবাসার মূল্য দিতে পারতো, তাহলে আজকে সবকিছুর ঊর্ধ্বে ভালোবাসাই থাকতো। কিন্তু আমরা এটাকে আজকাল খেলার পুতুলের মতো নিয়ে খেলি, মন যা চায় তাই করি। তবে আমি সবসময় বলি, ভালোবাসা পবিত্র জিনিস। তোমাদের মতো কিছু মেয়েদের জন্য এই জিনিসটা অপবিত্র হয়। ও মাই গড, আপনি এত সুন্দর করে ভালোবাসার বর্ণনা তুলে ধরলেন, আমি তো আরো আপনার প্রতি আসক্ত হয়ে গেছি। এই পর্যন্ত কয়টা ছেলের সাথে প্রেম করছো? আমার কথা শুনে ফারিয়ার মুখ কালো হয়ে গেল। ও হয়তো ভাবতেও পারে নাই আমি ওর এই কথা বলবো। তবে আজকের মেয়েগুলোকে তো আমি ভালো করে চিনি নাকি। ফারিয়া কিছু বলছে না দেখে আমি হাসি দিয়ে বললাম, তোমার আম্মুকে বলে দিও সকালে আমরা চলে যাব, আর আমরা আমাদের সিদ্ধান্ত পরে জানাবো। হঠাৎ করে বললে সবকিছু হয়ে যাবে না। ফারিয়া আমার মুখোমুখি দাঁড়িয়ে বলল, আমি কি করেছি না করেছি এসব জানি না, তবে বিয়ের আসরে বসে মনে হলো এই মুহূর্তে আমার বিয়েটা করা উত্তম। তো এখন আপনার কথা শুনে মনে হলো আমি সত্যি ভালো একজন ব্যক্তিকে চয়েস করেছি। তবে একটা কথা কিন্তু মাথায় রাখবেন, আমার থেকে পালিয়ে বাঁচতে পারবেন না, বিয়ে কিন্তু আমাকে করতেই হবে। হুমকি দিচ্ছ নাকি আমাকে? যদি এটা আপনার কাছে হুমকি মনে হয় তাহলে মনে করেন তাই দিচ্ছি। আমাকে পছন্দ হওয়ার একটা কারণ বলো তো। প্রথম হলো আপনাকে দেখি আমার বিয়ে ভাঙা। আপনাকে বিয়ে করব না, আমি কিছুক্ষণ আগে এটাই আমার মাথায় ছিল। তবে একটু আগে যেই কথাগুলো বললেন না, ওগুলো শুনে আমি আপনার প্রেমে পড়ে গেছি। ফালতু। কি আমাকে ফালতু বললেন? না বোন, তোরে আমি ফালতু বলি নাই, আমি নিজেকেই নিজে ফালতু বলছি। এখন তুই রুম থেকে বের হ, আর আমার ছোট বোনকে বল আমার সাথে দেখা করতে, বল যে দরকার আছে। পরে মুখ বাঁকিয়ে চলে গেল। পরে যেতেই আমার ছোট বোন এসে বলল, ভাইয়া বল কি হয়েছে?
আমি ছোট বোনকে আমার পাশে বসিয়ে ওর হাতে আমার ফোনটা দিয়ে বললাম, স্কুলের স্যারের সাথে কথা বলবি আর বলবি, স্যার আমরা গ্রাম থেকে শহরে চলে যাব, এখান থেকে চেঞ্জ হয়ে শহরে ভর্তি হব, এটুকু বললেই স্যার সবকিছু বুঝে নেবে, আর এসব কথা কাউকে বলবি না, ঠিক আছে? আমার কথা শুনে ছোট বোন চুপচাপ আমার ফোন নিয়ে বের হয়ে গেল। আমি আগেই বলছি আমার বোন সবসময় চুপচাপ থাকে, ওর কাছে পড়াশোনা হলেই হবে, আর কিছু লাগে না ওর। রাতে ফারিয়া একটু বিরক্ত করছে, কিন্তু কি আর করবো, এখানে আসি যেহেতু সহ্য করে নিতেই তো হবে। সকালে বাসায় যাবো বলে রেডি হচ্ছি, তখন খালাম্মা এসে বললো, বাবা চলে যাবে কি? খালা যেতে তো হবেই, বাসায় অনেক কাজ পড়ে আছে। কিন্তু আমাদের কথাটা? আমার সাথে সবকিছু পাকা কথা বলে রাখেন, আর আমাকে একটু সময় দিতে হবে, আমি তো আর না করে নাই। খালাম্মা আমার মাথায় হাত দিয়ে বললো, বেঁচে থাকো বাবা, এটাই দোয়া করি। এখন কি সত্যি চলে যাবে? যেতে তো হবেই, অন্য একদিন আসবো। আচ্ছা ঠিক আছে, যাও। আমরা একদিন সবাই তোমাদের বাসায় গিয়ে বিয়ের কথা পাকা করে আসবো। আচ্ছা ঠিক আছে খালা। খালাম্মা যেতেই ফারিয়া রুমের ভেতরে আসলো আর এসে বললো, আম্মু কি বলেছে শুনেছেন তো? ফারিয়ার কথা শুনে আমি বললাম, যে মেয়ে বিয়ের পিড়িতে বসে বলতে পারে আমি এই বিয়ে করব না, আমার কাউকে পছন্দ আছে, সে মেয়ে আমার সাথে বিয়ের পিড়িতে বসলে এই কথা বলবে না, এর কি কোনো গ্যারান্টি আছে? আর এমনটাও তো হতে পারতো যে আমার থেকে ওই ছেলে দ্বিগুণ ভালো, কিন্তু মনের ভেতরে একটা সন্দেহ বারবার কাজ করবে আমার। আমার সাথে এই কথাগুলো বলতে পারলেন আপনি? দেখো, আমি সারা জীবন আমার আত্মীয় স্বজনের কাছ থেকে দূরে থেকেছি, দিনের পর দিন ভাত না খেয়েও ছিলাম, তবু কারো কাছে আমি হাত বাড়াই নাই। এখন আমি আমার নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারি। আমরা গরিব হবার পর আমাদের আত্মীয় স্বজনরা আমাদের খোঁজ খবর নিত না, তাদের সাথে আমাদের আবার কিসের সম্পর্ক? শুধু আম্মুকে সম্মান করি বলে কিছু বলতে পারে নাই। তবে যদি আমার ভালো মনে হয় তাহলে আমি এই বিয়ে হয়তো করতে পারি, নলে না। থাকো তুমি, গেলাম। যদি নসিবে আবার থাকে তাহলে হয়তো কোনো একদিন দেখা হবে, হয়তো বাসর ঘরে, নলে খোলামেলা আকাশের নিচে। এই কথা বলে বাসা থেকে বের হয়ে গেলাম, একটা সিএনজি নিয়ে সরাসরি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তবে আমার খালাতো বোন ফারিয়া হয়তো বুঝে গেছে আমি কি বলতে চেয়েছি। ছোট বোনকে স্কুলের সামনে নামিয়ে দিয়ে বললাম তাদের সবকিছু গোছগাছ করে চলে আসবি। বাসায় যাওয়ার পর আম্মুকে বললাম সবকিছু রেডি করো, কিন্তু আম্মু বললো, বাবা আমরা এখন কোথায় যাব? আর আমার বোনকে যে আমি কথা দিয়ে আসছি। ওগুলো পরে দেখা যাবে, এখন তো চলো, দেরি করে লাভ নেই। শহরে গিয়ে দেখি যদি ভালো একটা চাকরি পাই, এত কষ্ট করে পড়াশোনা করছি, বসে থাকার জন্য তো আর নয়। ছোট বোন আসার পর সবকিছু গুছিয়ে দরজায় তালা ঝুলিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। স্টেশনে গিয়ে টিকিট কেটে ট্রেনে উঠে গেলাম। প্রায় 6 ঘন্টা জার্নি করার পর আমরা আমাদের গন্তব্যের জায়গায় এসে গেলাম। ট্রেন থেকে নেমে গেলাম, নেমে একটু দূরে থেকে দাঁড়ালাম। আম্মু বলল, বাবা এখন আমরা কোথায় যাব? আমি বললাম চিন্তার না আম্মু, আমি সবকিছু আগে থেকে রেডি করে রেখেছি। এই কথা বলে পকেট থেকে ফোনটা বের করলাম, তখন কোথা থেকে একটা মেয়ে এসেই আমার হাতে একটা ব্যাগ দিয়ে বলল, আমার ব্যাগটা একটু ধরেন তো, আমি রিক্সাওয়ালাকে টাকাগুলো দেই। আমি ব্যাগটা হাতে নিতে গিয়ে ব্যাগটা নিচে পড়ে গেল, আর ব্যাগের ভেতর থেকে কতগুলো বই নিচে পড়ে গেল। এটা দেখে পিচ্ছি মেয়েটা আমার দিকে চোখ গরম করে বলল, এটা একটা কাজ করলেন। আমি সরি বলে বইগুলো তোলার জন্য নিচে বসলাম, আর আমার সাথে মেয়েটাও নিচে বসলো। সাথে সাথে ওর মাথার সাথে আমার মাথা লেগে মেয়েটা নিজের শরীরের ওজন সামলাতে না পেরে আমার উপর পড়ে গেল। রাস্তার মাঝে একটা মেয়ে আমাকে জোরে ধরে আমার উপর পড়ে আছে। বিষয়টা কেমন যেন লজ্জাজনক হয়ে গেল। আমার আম্মু আর ছোট বোন এই বিষয়টা খুব মনোযোগ সহকারে দেখছে। আমি মেয়েটাকে দূরে সরিয়ে রেখে বললাম আসছিলাম সাহায্য করতে, উল্টাই মেয়ে আমার উপর গেল। আজকালকার মেয়েদের লজ্জা শরম বলতে কিছু নাই। আমার কথা শুনে মেয়েটা দাঁড়িয়ে শাড়িটা কোমরের সাথে গুজে আমার দিকে চোখ বড় বড় করে দেখতে লাগলো। তবে আমি যেটা অনুমান করলাম মেয়েটা আমার বোনের সমবয়সী, হয়তো ক্লাস 9 অথবা 10 পড়ে। চেহারায় আলাদা একটা মায়া মায়া ভাব আছে, তবে ওর মুখটা একদম গোল। তোর আমি কি করছি, পিচ্ছি একটা মেয়েরা তো প্রশংসা করছি কেন? মেয়েটা আমার তাকানো দেখে বলল, মানুষ চিনেন তো, কেটে রেখে দেব। ও মা তাই নাকি? দেশটা কি আপনার বাবার? মন যা চায় তাই করবেন, আবার বলেন কেটে রেখে দেবো? আমি কি হাত গুটে বসে থাকবো বুঝি? আমার মুখের ওপর কথা বলিস? এই সুইটি চৌধুরীর মুখের ওপর এত বড় কথা? তোরে তো। এই কথা বলে মেয়েটা আমার উপর হাত তুলতে চেয়েছিল। আমি মেয়েটার হাত ধরে বললাম সব জায়গায় ঝগড়া করে পারবেন না, আজকে মেয়ে বলে ছেড়ে দিলাম, এখন এখান থেকে চলে যান। আর দেখতে শুনতে তো মাশাআল্লাহ, এভাবে গায়ে পড়ে ঝগড়া করার কোনো মানে আছে? আমি তো আপনাকে সাহায্য করতেই বইগুলো তুলে দিচ্ছিলাম, আর আপনি কি করলেন? আমার গায়ের উপর পড়ে গেলেন, এটা কোনো কথা? মেয়েটা শুধু রাগে চোখ মুখ লাল করে আছে, এখন আর কিছু বলছে না। পিছন থেকে আমার আম্মু বলল, আহ বাবা এসব কি করছিস তুই? পিচ্ছি একটা মেয়ের সাথে এটা করা ঠিক নয়। ওর বইগুলো ব্যাগের ভিতরে ঢুকিয়ে দে আর ওকে সরি বল।
আম্মুর কথা মতো নিচে বসে আমি মেয়েটার বইগুলো ব্যাগের ভেতরে ঢুকিয়ে দিলাম আর বললাম, নেক্সট টাইম যেন সামনে না পড়েন। আমি তো আজকে ছেড়ে দিলাম, আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো না তাহলে কি হতো জানেন তো? মেয়েটা ব্যাগটা হাতে নিয়ে বলল, মন চাইছে আপনাকে আজকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলি। যদি আর কোনো দিন দেখা হয় না তাহলে কিন্তু আপনাকে দেখার আছে আমার। আচ্ছা ঠিক আছে দেখিও, এখন বাসায় গিয়ে ফিডার খাও বাচ্চা মেয়ে। আর কান্না করো না, মানুষ দেখলে বোকা বলবে। তোরে তো এবার আম্মু এসে মেয়েটাকে বলল, মা, আমি আমার ছেলের হয়ে সরি বলছি, কিছু মনে করো না, ঠিক আছে? তুমি এখন যাও। সুইটি মেয়েটা আম্মুকে বলল, থাক আন্টি, আমি কিছু মনে করি নাই। তবে আপনার ছেলের গায়ে পড়ে ঝগড়া করে ওর স্বভাব ঠিক করেন। এই কথা বলে মেয়েটা একটু সামনে গিয়ে আমার দিকে ইশারা করে ওর গালে হাত দিয়ে দেখিয়ে বলল, পরের বার পেলে একদম কিন্তু কেটে দেব। আমিও ইশারা করে বললাম, আগে বাসায় গিয়ে দুধ খাও, ঠিক আছে বাচ্চা মেয়ে। মেয়েটা যাওয়ার পর আম্মু বলল, আগে বাসায় চল, তরে পরে দেখাচ্ছি। নতুন এক জায়গায় এসেছি, কই একটু শান্তশিষ্ট হয়ে থাকবি? তা না করে গায়ে পড়ে ঝগড়া করিস। আর এতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো বল আমরা? আমি বড় ভাইকে কল করে ওনার বাসার ঠিকানা নিয়ে নিলাম। এখন থেকে ওনার বাসা বেশি একটা দূরে না, এজন্য খুব তাড়াতাড়ি বাসার সামনে চলে গেলাম। বাসার সামনে গিয়ে দেখি উনি আগে থেকেই দাঁড়ানো ছিল বাসার সামনে। আম্মু তো ভাইয়াকে দেখে চিনে ফেলছে। আমাদের দেখে ভাইয়া বলল, এত দেরি করে আসলি যে? আম্মু বলল, আর বল না, রাস্তায় আমার ছোট ভাই। আমি আম্মুকে থামিয়ে বললাম, তোর আম্মু বাদ দাও তো এসব, ভাইয়া রুমটা একটু দেখিয়ে দাও। ভাইয়া বলল, চল আমার সাথে। ভাইয়া আমাদের একটা রুম দেখিয়ে বলল, এটা একটু ছোটই, এখানে 1 মাসের মতো থাক, পরে তোর পছন্দ মতো তুই রুম নিয়ে নিস। আর আমি 1 মাসের বাসা ভাড়া দিয়ে দিয়েছি, যদি কিছু দরকার হয় বলিস আমাকে। আর কালকে সকালে আমার সাথে এক জায়গায় যাবি। এখন যা যা দরকার আছে সবকিছু গুছিয়ে নিবি। বড় ভাই যাওয়ার পর আম্মু বলল, বাবা, রুমটা কেমন যেন ছোট হয়ে গেল না? দেখি সামনের মাসে বড় রুম নেব, চিন্তা করো না। আমি বাসা থেকে বের হয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। আমার হাতের ফোনটা বিক্রি করে দিলাম। নতুন শহরে আসছি, হাতে 1 টাকাও নেই, কি করব কিছুই বুঝতে পারছি না। দেখি ভাইয়াকে বলে যদি কোনো একটা কাজ পেয়ে যাই তাহলে খুব ভালো হতো। বাজার করে বাসায় যাওয়ার পর আম্মু বলল, তোর খালা ফোন দিচ্ছে, কি করব বল? আমি কল কেটে দিয়েছি। দেখো আম্মু, এখন আমি বিয়ে করতে পারবো না, তুমি সরাসরি না বলে দাও। কেন, বিয়ে করে নে, মেয়েটা তো ভালোই আছে। মেয়েটা ভালো আছে না, তাই তো বলছো। বিয়ের পর এসে যদি আমাকে বলে যে আমি আমার মা আর বোনের থেকে আলাদা হয়ে যাই, তখন কি হবে তোমাদের? এজন্য বলছি, এত বেশি বেশি বোঝো না। আমার কথা শুনে আমার আম্মু কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলো। এর মাঝেই আবার খালা কল দিল। আমি আম্মুকে বললাম, কল রিসিভ করো। আম্মু, সমস্যা নেই, আর এটা বলবে যে আমরা শহরে চলে আসছি, ঠিকানা কিন্তু একদম দিবে না, ঠিক আছে? আম্মু ফোন রিসিভ করে কথা বলতে লাগলো। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আম্মুর কথা শুনছি। আম্মু ফোনটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল, নে, তুই কথা বল। আমি ফোনটা নিয়ে বললাম, খালাম্মা কেমন আছেন? আছি তো ভালোই, কিন্তু বাবা তুমি কাজটা কিন্তু ঠিক করো নাই। বলছো তুমি বাসায় যাবে, আর এখন? আমি বাসায় যাব না কোথায় যাব সেটা কি আপনাকে বলে যাব? কিন্তু আমার উপর আপনি এভাবে কোনো কিছু চাপিয়ে দিতে পারেন না। আমি আগে প্রতিষ্ঠিত হব, পরে বিয়ের চিন্তা। বাবা, আমি তো তোমার আম্মুর মতোই, আমার কথা। আম্মুর মতো বলবেন না, আর আপনাদের সাথে তো আমার কোনো সম্পর্ক নেই। আমরা যখন ছোট ছিলাম তখন তো একদিন এসেও আমাদের খোঁজ খবর নেন নাই। এখন আপনাদের সাথে আমাদের কিসের সম্পর্ক? কোনো সম্পর্ক নাই আপনাদের সাথে আমার। আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করা পাপ বলে শুধু কথা বলি, নয়তো সেই কোন দিনেই। আমার সাথে এইভাবে কথা বলতে পারলে বাবা? আমি এভাবে কথা বলতে চাই না, আপনি আমাকে জোর করছেন বলে এইভাবে কথা বলছি। এদিকে খুব হ্যান্ডসাম সুপুরুষ ভাবেন মনে হচ্ছে। আরে ফারিয়া, তুমি কেমন আছো বলো? রাখেন আপনি আপনার কথা। শালা, তুই আমার আম্মুর সাথে এভাবে কথা বলি কেন, কুত্তার বাচ্চা? আরো কত যে গালি দিল ফারিয়া, সেগুলো আর বললাম না। আমি সবকিছু শুনে বললাম, গালি দেওয়া হয়ে থাকলে ফোনটা রাখি। আর আমি আগে থেকে আন্দাজ করে নিয়েছিলাম যে তুমি কতটা ফালতু মেয়ে। আমার ভাগ্য ভালো ছিল যে আম্মুর কথা শুনে তোমাকে আমি বিয়ে করে নাই। তোমার মতো মেয়েরা বিয়ে করতে পারে ঠিক আছে, কিন্তু বিয়ের পর সুখী হতে পারবে না। তাদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। আর কল দিবি না আমাদের, ফোন রাখ। এই কথা বলে আমি কল কেটে দিলাম। আম্মু আমার মুখের দিকে তাকিয়েছিল। আমি হাসিতে বললাম, দেখছো তো এখন তুমি তোমার বোনের মেয়েকে, কেন যে আমি ওকে বিয়ে করতে চাই নাই।
আমি আম্মুর ফোন থেকে সিমটা বের করে ভেঙে দিলাম আর বললাম, নতুন সিম আমি কিনে এনে দেবো, আর পুরাতন কারোর সাথে কথা বলতে হবে না। আমি বিছানায় বসে চিন্তা করছি কি করব। তখন আমার ছোট বোন বলল, ভাইয়া ফোনটা একটু দিবি, একটা ক্লাস করতাম। আমি হাসি দিয়ে বললাম, ফোন বিক্রি করে দিয়েছে, কি করব বল, হাতে 1 টাকাও নাই। দেখি যদি ভালো কাজ কাম পাই পরে একটা ফোন কিনে নেব। ছোট বোন মাহি আমাকে জোরে ধরে কান্না করতে করতে বলছে, আমাদের জন্য আর কত করবি ভাইয়া, এখন তুই একটা বিয়ে করে নে, আমাদের কথা তোর চিন্তা করতে হবে না। সারা জীবন আম্মু আমাদের জন্য কত কিছু করছে, আর এগুলো কিছু না। তবে তোর কাছে আমার একটা অনুরোধ, একটু হাসি খুশি থাকিস সব সময়। এভাবে চুপ থাকলে আমার ভালো লাগে বল, যা বলিস তাই তো দেই। আমার কাছে টাকা আছে কিনা সেটা তো আমি দেখি না, দরকার হলে নিজের শরীরের রক্ত বিক্রি করব। প্লিজ ভাইয়া, আর কিছু বলিস না, আমার খারাপ লাগছে। আচ্ছা এখন গিয়ে আম্মুর কাছে সাহায্য কর যা, এভাবে চুপচাপ বসে থাকিস না। মাহির চোখের পানি মুছে বলল, আচ্ছা ঠিক আছে ভাইয়া। রাতে বড় ভাই হোটেল থেকে খাবার আনিয়ে দিল। যাই হোক, উনি আসে বলে আমি একটু ভালোই সুযোগ সুবিধা পাচ্ছি। সকালে বড় ভাই আমাকে সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে লাগলো। ভাইয়া নাকি আজকে বিকালেই চলে যাবে, এই জন্য আমাকে সবকিছু বলে যাচ্ছেন। বিকালে ভাইয়া যাওয়ার আগে আমার হাতে একটা ঠিকানা দিয়ে বলল, ওখানে নিয়ে আমার নাম বলবি, ঠিক আছে? আর বলবি আমাকে পাঠিয়েছে টিউশনি করানোর জন্য। আর বলবি আজ থেকে আমি আপনার মেয়েকে টিউশন করাবো। বর্তমানে একটা কর, পরে তুই খুঁজে নিস। বড় ভাইয়াকে জড়িয়ে ধরে ধন্যবাদ দিলাম। যাক ভালোই হলো, রুম ভাড়াটা ম্যানেজ করতে পারবো বলে মনে হচ্ছে। ভাইয়া দরজায় তালা লাগিয়ে দেশের বাড়ির উদ্দেশ্যে চলে গেল। আমি বড় ভাইয়ের দেওয়ার ঠিকানা অনুযায়ী চলে গেলাম। বাসার সামনে গিয়ে কলিং বেল দিতেই আঙ্কেল এসে দরজা খুলে দিল। ওনার চোখে চশমা দেখে আমি বুঝে গেছি এই বাসার মালিক উনি। আমাকে দেখে আঙ্কেল বলল, তা বাবা কি চাই এখানে? আমি আমার বড় ভাইয়ের নাম বলে বললাম, ভাইয়া আমাকে এখানে পাঠিয়েছে টিউশনে পড়ানোর জন্য। আমার কথা শুনে আঙ্কেল বলল, ওকে আমি বলছিলাম আচ্ছা ঠিক আছে, ভিতরে এসে বসো, তোমার সাথে আমার কথা আছে। আঙ্কেলের কথা মতো আমি ভেতরে গিয়ে সোফায় বসলাম। আঙ্কেল আমার সামনে বসে বলল, এই পর্যন্ত মোট 5 জন স্যারকে বিদায় করেছে আমার মেয়ে। প্রথম দিন এসেই সবাই চলে যায়, আর চলে যায় কেন এটাই বুঝি না। যদি জিজ্ঞেস করি কেন চলে যাচ্ছে, উত্তরে শুধু বলে আপনার মেয়েকে পড়ানোর মতো যোগ্যতা আমাদের নেই, উল্টা ও আমাদের পড়াবে। বিষয়টা কি তুমি ভালো করেই বুঝছো তো? এজন্য তোমার ভাইয়াকে বললাম ভাল মেধাবী একটা ছেলে খুঁজে দিতে। আঙ্কেলের কথা শুনে আমি হাসি দিয়ে বললাম, এসব ভূত যে কিভাবে দূর করতে হয় তা আমার জানা আছে, এ নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, বিষয়টা আমি দেখছি। আচ্ছা ঠিক আছে, আমার মেয়ের সাথে তোমাকে পরিচয় করিয়ে দিই। আঙ্কেল সুইটি সুইটি করে ওনার মেয়েকে ডাকতে লাগলো। নামটা শুনেই যেন আমার বুক ধুক ধুক করতে লাগলো। এটা তো স্টেশনের সেই সুইটি না তো আবার, যার সাথে কালকে আবার ঝগড়া হয়েছিল। সিঁড়ি বেজে এই মেয়েটা নামছে, তাকে দেখে আমার হালুয়া টাইট হয়ে গেছে। এটা সেই মেয়ে যার সাথে আমার স্টেশনে ঝগড়া হয়েছিল। এই মেয়েকে আমার পড়াতে হবে, আমি শেষ ভাই আজকে। কিন্তু এখন এই মেয়ের হাত থেকে বাঁচা খুব জরুরি। কি বলবো এখন, এটাই তো মাথায় আসছে না। তখন কেন যে এই মেয়ের সাথে ঝগড়া করতে গেলাম, আজকে কোনোভাবে বাঁচতে পারলে হলো বাবা। মেয়েটা আমার সামনে এসে আমাকে দেখে চিৎকার দিয়ে বলল, তুই এখানে? আজকে তো তোরে আমি খাইছি, আমাকে বলিস আমি পিচ্ছি, আমি ফিডার খাই? আজকে তোরে আমি ফিডার খাওয়াবো। আঙ্কেল সুরিকে ধমক দিয়ে বলল, কি কার সাথে কিভাবে কথা বলতে হয় তা কি তুই জানিস না? উনি তোর নতুন স্যার, তোরে পড়াতে এখানে আসছে। বাবা আমি বলছিলাম না স্টেশনে একটা ছেলে আমার গায়ে পড়ে ঝগড়া করছিল, এটা হলো সেই ছেলে, বিশ্বাস করো বাবা। দেখ সুইটি, উনি আজ থেকে তোরে পড়াবে, এজন্য বলছি সম্মান কর, উল্টাপাল্টা কিছু বলিস না। হতেও পারে তুই যারে দেখলি সেটা এই ছেলে না। আমি এবার আঙ্কেলের সাথে তাল মিলিয়ে বললাম, ঠিক বলেছেন আঙ্কেল, আমি তো সেটাই বলতে চেয়েছি। আর আমি তো এই শহরে আছি 3 বছর ধরে, হয়তো আমার মতো আপনার মেয়ে অন্য কাউকে দেখছে। আমার কথা শুনে সুইটি মাথায় হাত দিয়ে বলল, কি জানি বাবা, আগে শুনতাম মানুষের মতো দেখতে নাকি আরো মানুষ আছে, আজকে তো দেখি সেটাই সত্যি হচ্ছে। আচ্ছা ঠিক আছে বাবা, তোমার পরিচয় করিয়ে দিতে হবে না, আমি স্যারের সাথে পরিচিত হয়ে নেব। এখন গিয়ে আমি টেবিল গুছাই, তুমি স্যারকে ওপরে পাঠিয়ে দিও। আঙ্কেল সুইটিকে বলল, সাবধান মা, ওনার সাথে কোনো দুষ্টুমি করবি না। আগে কয়টা স্যার বিদায় করলি মনে আছে তো? এভাবে চলতে থাকলে তুই ফেল করবি, আর এমন করিস না মা। সুইটি উপরে যেতে যেতে বলল, সে সময় হলে দেখা যাবে বাবা। সুইটি যাওয়ার পর আঙ্কেল বলল, সাবধান বাবা,
আমি কিন্তু তোমাকে আগেই সতর্ক করে দিচ্ছি। সুইটির আম্মু কই, তুমি এখানে আসো তো। আঙ্কেলের কথা শুনে একজন মহিলা ভেতর থেকে বের হয়ে আসলো। মহিলা বললে ভুল হবে, ওনাকে মেয়ে বলতে হবে। আর উনি তো সুইটের আম্মু। আমার তো দেখেই বিশ্বাস হচ্ছে না, এত অল্প বয়সে উনি সুইটের আম্মু হয়ে গেল। না ভাই, বলতে হবে। আজকাল টাকাওয়ালা মাথা নেড়া টাকলা কাকুরা সুন্দর সুন্দর বউ পায়, আর আমাদের কপালে হেলার ভদ্রতার খাতিরে এখন তাকে আমার আন্টি বলতে হবে, নাহলে ঠিক আপুই বলতাম। আন্টি আমাকে দেখে বলল, এই ছেলেটা কে? আঙ্কেল বলল, তোমার মেয়ের নতুন স্যার, ওকে সুইটির রুমে নিয়ে দিয়ে আসো। হঠাৎ করে একটা পিচ্চি ছেলে ভেতর থেকে চিৎকার করে বলে বলে আসছে। কি মজা, কি মজা, আমাদের দুলাভাই আসছে। এই কথা বলতে বলতে ছেলেটা এসে আমার পা জড়িয়ে ধরলো আর বলল, ভালো আছেন দুলাভাই আপনি? জানেন আমি আপনাকে কত মিস করছি। এখন বলেন আমার মজা কোথায়? ছেলেটার মুখ থেকে দুলাভাই ডাকটা শুনে মনের ভিতরে কেমন কেমন যেন করতে লাগলো। এই পিচ্চি একটা ছেলে এত কিছু বোঝে না, হালকা কালো রঙের একটা শার্ট পরেছে, মুখে একদম অবুঝ হাসি। তবে আমার ছোট থেকে ইচ্ছে ছিল যে আমি কারো মুখ থেকে দুলাভাই ডাক শুনবো। ছোট থেকে দেখতাম মানুষ বিয়ে করলে বিয়ের পর শ্বশুর বাড়িতে কি যে জামাই আদর পায় বলার বাইরে। মানুষের সব কাহিনী দেখলে আমারও ইচ্ছে হতো যে একটা বিয়ে করেই ফেলি, যার চোখে মায়ায় পড়ে আমি সাঁতার কাটবো, যাকে দেখলে বলতে পারবো জনম জনম আমি তোমাকে দেখে বাঁচতে চাই। তুমি কি আমাকে তোমার লম্বা শাড়ির আঁচলের এক টুকরো কোনায় আমাকে বেঁধে রাখবে? আমি তোমার মায়াবী হাসি সব সময় দেখতে চাই। তুমি হাসলে মনে হবে যেন কোনো দেশ থেকে কোনো পরী নিজে স্বয়ং এসে হাসছে। সে হাসি দেখে যেন আমি বারবার মরে যাব, হাজারবার আমি মরে যাব। আর তুমি টেনে টেনে তুলবে আমাকে। তোমার ওই দুই গালের মাঝে যে ছোট ছোট টোল পড়বে, ওগুলোর মাঝে আমি শুকনো শুকনো চুমু খেয়ে বলবো ভালোবাসি তোমায় আমি। আর তুমি হেসে বলবে, এমন করে আমাকে পাগল করো না, আমি সত্যিই তোমার প্রেমে পাগল হয়ে কোনো দেশে চলে যাব। তখন তুমি তোমার পাগলিকে খুঁজে পাবে না, আর আমি তখন তাকে জড়িয়ে ধরে বলবো ভালোবাসি না তোমায় আমি। আর আমার ভালোবাসার কারণে তুমি যদি পাগল হয়ে যাও, আমি তোমাকে বারবার আমার ভেতরে জমানো সব ভালোবাসা দিয়ে তোমাকে আবার সুস্থ করে তুলবো। বাবা এমন করে না, উনি তোমার স্যার হয়, আজ থেকে উনি তোমার বোনকে পড়াবেন। আন্টির কথা শুনে আমার হুঁশ ফিরল। এতক্ষণ আমি স্বপ্নের ভেতরে ঢুকেছিলাম। ছেলেটাকে আলতো করে একটা চুমু দিলাম গালে। ছেলেটা আমার দিকে তাকিয়ে আবার বলল, দেখছো আম্মু, আমার দুলাভাই কত ভালো, আমাকে চুমু দিয়েছে। তুমি প্রতিদিন বাবাকে চুমু দাও, কিন্তু আমাকে দাও না। তোমার থেকে দুলাভাই অনেক অনেক ভালো। পিচ্ছি ছেলেটার মুখে এই কথা শুনে আন্টি শাড়ির আঁচল টেনে মুখে দিল। লজ্জায় ওনার মুখটা লাল হয়ে গেছে। আঙ্কেল আর আন্টি একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে। হয়তো ওনারা মনে করছিলেন ছেলে ছোট, ওর সামনে আর ওর বাবা মাকে চুমু দিলে কি হবে, কিন্তু ওনাদের হয়তো এটা ধারণা নাই যে আজকালের ছেলেমেয়েরা কতটা চালাক হয়ে গেছে। লজ্জার জন্য আন্টি আমার মুখের দিকে তাকাতে পারছে না। এখন আমি কি কিছু একটা করতে হবে। এখানে আসছি ওনার মেয়েকে পড়ানোর জন্য, আর দাঁড়িয়ে থেকে লাভ নেই। পিচ্ছি ছেলেটাকে কোলে নিয়ে বললাম, তোমার মন যা চায় তাই ডাক দিও আমাকে, ঠিক আছে? কেউ কিছু বলবে না। এখন তোমার বোনের রুমটা আমাকে দেখিয়ে দাও। হ, চলেন দুলাভাই, উপরে আমি বলে দিয়েছি কোথায় যেতে হবে। উপরে উঠতেই পিচ্ছি আমার কোল থেকে নেমে বলল, দুলাভাই আমি গেলাম, আপনি থাকেন। আপনার সাথে আমি এসছি জানতে পারলে আপু আমাকে খুব মারবে। আমার বাবা এত মার খাওয়ার ইচ্ছা নাই। আপনি ভিতরে যান, আমি দুলাভাই আর আপুর মাঝে আসতে চাই না। এই কথা বলেই পিচ্ছি দৌড়ে নিচে চলে গেল। যদিও পিচ্ছি কিন্তু কথাগুলো একদম বড় মানুষের মতো বলে। আমার যা একটা ইচ্ছে ছিল সেটা আজকে পূরণ হয়েছে বলে মনে হচ্ছে। বহুদিন ধরে কেউ আমাকে দুলাভাই ডাকুক, এটাই তো আমি চাইছিলাম। ঘড়ির কাঁটা তার মতোই চলতে লাগলো। আমি হয়তো ভুলে ভালে অনেকটা সময় ব্যয় করে ফেলছি, কিন্তু ঘড়ির কাঁটা তার মতোই চলছে। কেমন যেন একটা শব্দ আসছে ঘড়ির কাঁটা থেকে। না, আমার আর সময় নষ্ট করা যাবে না। দরজা খুলতে উপর থেকে কতগুলো ফুল আমার উপরে এসে পড়লো। আমার সামনে ছোট একটা রাস্তা সাজানো আছে ফুল দিয়ে। রুমটা যদি অনেক ছোট, কিন্তু এর মাঝে ছোট একটা রাস্তা তৈরি করা হয়েছে টেবিল পর্যন্ত। টেবিলের সামনে সুইটি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমার কেন জানি মনে হচ্ছে সুইটি সবকিছু আয়োজন করে রাখছে আগে থেকেই, যেন আমি ভেতরে আসতে পারলে ও আমাকে আমন্ত্রণ করে ভেতরে নিয়ে যেতে পারে। মাথার উপরে যে ফুলগুলো পড়ে আছে তার থেকে আলাদা একটা সুগন্ধ বের হচ্ছে। ফুলের গন্ধে যেন আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। এই গন্ধ যেন আমাকে পাগল করে দেবে। সুইটিকে দূর থেকে দেখে মনে হচ্ছে আমি কোনো বাসর ঘরে ঢুকছি, যেন ও মাথা নিচু করে আছে। ভিতরে গেলে আমাকে সালাম করবে, আমাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে ও। সুইটি হয়তো আমাকে কোনো একটা বিষয় বোঝাতে চাইছে, কিন্তু আমি বুঝতে পারছি না। এক পা খুব আস্তে করে সামনে রাখলাম। আর সুইটি তখন বলো, স্যার, আপনাকে আমার রুমে স্বাগতম জানাই। আপনি আজ থেকে আমার স্যার, মানে আমার
মনের ভিতরে ওই ছোট্ট ঘরের অন্ধকারের মাঝে জায়গা করে নিতে চাইবেন? এজন্য আমি নতুন করে আপনাকে স্বাগতম জানাই। সুইটি গলার কণ্ঠ চিকন করে আমার সাথে কথা বললো। মনে হচ্ছে যেন ও আমার সাথে কথা বললো না, আমি কোনো পরীর মুখ থেকে মধুর বাক্য শুনছি। যখন ও স্বাভাবিকভাবে কথা বলে তখন এতটাও নজর পড়ে না ওর কণ্ঠে, কিন্তু এইমাত্র যা বললো না, ও ও শুনে আমার মন এক পার থেকে অন্য পারে দৌড়াদৌড়ি করছে। অন্ধকারে কেউ যেন আমাকে কিছু বলছে, আর আমি সেই কথা শুনে পাগল হয়ে সামনে যাচ্ছি। কে কথাটা বলছে তাকে এক নজর দেখার জন্য। এত মায়াবী কণ্ঠে সুইটির কথা বললো। যখন আমি এক পা দুই পা করে সামনে এগিয়ে গিয়ে চেয়ারে বসলাম, তখন সুইটি আমার দিকে তাকিয়ে বলল, স্যার, আমি কি এখন বসতে পারি? সুইটি আমার দিকে তাকাতেই আমি ওকে এক নজর দেখে চোখ বন্ধ করে নিলাম। একটা মেয়ে দেখতে শুনতে এত সুন্দর হবার পরে যদি ও সাজুগুজু করে, তাহলে তাকে দেখে কে বলবে না এই মেয়ে বিশ্ব সুন্দরী? যদি কোনো এক পরীকে এনে সুইটির পাশে দাঁড় করানো হয়, তাহলে সেই পরীকে সুইটি হার মানিয়ে নেবে। আমার ভেতরে মন শুধু বের হবে হবে বলে মনে হচ্ছে। মনের ভেতরে আস্তে শব্দ করে বলছে, আমাকে আটকে রাখিস না, আমি আর তোর কাছে থাকতে চাই না। আমার সামনে এক ডানা কাটা পরী দাঁড়িয়ে আছে। সে হাত বাড়িয়ে আমাকে ডেকে বলছে, আমার মনের ঘরের তালা ঝোলানো আছে, তুমি যদি চাবি ছাড়া আমার মনের ভেতরে প্রবেশ করতে পারো, তাহলে আমি তোমাকে না করবো না। একবার আমার মনের ভেতরে ঢুকে দেখোই না তুমি। স্যার, চোখ বন্ধ করে আছেন কেন? আমার দিকে তাকান। কি লজ্জা পাচ্ছেন? এর আগে কত স্যার চলে গেলেন আমার সামনে থেকে, কিন্তু আপনাকে দেখে কেমন যেন অদ্ভুত লাগছে স্যার। সুইটির কথা শুনে আমি ওর দিকে তাকালাম। ওকে আমি কোনো কিছু বুঝতে না দিয়ে বললাম, এই চোখে কিছু একটা পড়ছিল, এই জন্য চোখ বুঝেছিলাম। তারপর বলো, তোমার কি খবর? আমার খবর পরে নেবেন, আগে আমি আপনার খবর নিব। মুহূর্তের ভেতরে সুইটির মুখটা রাগে লাল হয়ে গেল। ওর মুখের লাল রক্তবর্ণ চেহারা দেখে আমি ভয় পেয়ে গেলাম। কতক্ষণ আগে মনের ভেতরে কত কিছু চলছিল, আর ধপ করে এক কথা শুনে মনের ভেতর থেকে সবকিছু উড়াল দিল। সুইটি কথা বলছে ঠিক আছে, কিন্তু সুইটির চুলের দিকে নজর দেই নাই। রাগে ওর মুখটা লাল বর্ণ ধারণ করছে। এর মাঝে ওর মুখের সামনে কিছু চুল গিয়ে উড়ে উড়ে পড়ছে, লাল আর কালো বর্ণ ধারণ করতে ওকে দেখতে আরো অদ্ভুত দেখাচ্ছে। ভয়ে তো আমার কলিজা কেঁপে উঠলো। মারবে না তো আবার আমাকে? কই, ওকে আমি পড়াতে আজকে এখানে আসছি, নাকি ও আমাকে আজকে পড়াবে কি জানি বাবা। তবে আমি যেহেতু স্যার, সে হিসেবে স্যারের মতো আমার কথা বলতে বলতে, তাহলে তো একজন স্টুডেন্ট আমাকে মানবে। আমি টেবিল থেকে একটা বই হাতে নিয়ে বললাম, তোমার সাথে কোন স্যার কি করেছে না করেছে তা আমি জানি না, তবে আজ থেকে আমি তোমাকে যেভাবে পড়াবো ঠিক সেভাবেই তোমার পড়তে হবে। সুইটি মুখ বাঁকিয়ে বলল, আমি আপনার কাছে পড়বো, ঠিক আছে। তার আগে আমার কিছু সত্য আছে। যদি রাজি হয় তো আমি আপনার কাছে পড়বো, নইলে পড়বো না। যদি আমার কথার ওপর আপনি বেশি বাড়াবাড়ি করেন, তাহলে আমি আম্মুকে বলবো আপনি প্রথম দিনেই আমার শরীরে হাত দেওয়ার চেষ্টা করেছেন। আর এরপর কি হবে বুঝেন তো? এজন্য আমার কথা আপনি মেনে নেন। আর আমি তো বলছি, যদি আমার সত্যে রাজি থাকেন, তাহলে আমি আপনার কাছে পড়তে রাজি আছি। যদি বলেন সারা জীবন পড়বো, তাও আমি রাজি আছি। এই কথা বলতে বলতে সুইটি মুখ থেকে ওর চুলগুলো সরিয়ে পিছনে থাকা আয়নাতে নিজেকে দেখে একটা হাসি দিল। আমি বুঝলাম না এই মেয়ে কি সত্যি পাগল, এসব কি কথা বলছে ও। মাঝে মাঝে ও রেগে যায়, আবার মাঝে মাঝে ও একা একাই হাসাহাসি করে। দেখে মনে হয় যেন নিষ্পাপ অবুঝ একটা মেয়ে, কিন্তু যেই কথাগুলো বললো সবকিছু ডেঞ্জারাস কথা। শুনে তো আমার কলিজার ভয়ে পানি চলে আসলো। বলে কিনা প্রথম দিনেই বলবে নাকি আমি ওর গায়ে হাত দিয়েছি। তার চেয়ে বরং ওর কথা শুনেই দেখি না কি বলে। অযথা নিজের মান সম্মান নষ্ট করে লাভ আছে? দেখি না সুইটি কি বলে। আমি ওর দিকে তাকে বললাম, বলো শুনে কি বলতে চাও। সুইটি আবার সেই চিকন সুরে বলল, স্যার, এর আগে আমাকে অনেকেই পড়াতে আসছে, সব কয়টা বিবাহিত অবিবাহিত বুড়ো। ওদের কাছে আমার পড়তে ইচ্ছে করে না। আপনি ইয়াং একটা ছেলে, আর বাবাও আজকে আপনার কথা বললো, এজন্য ভাবলাম আপনাকে একটা সুযোগ দেওয়া দরকার। এজন্য তো আপনার জন্য এত করে সবকিছু সাজিয়ে রাখছি। ওই একটা গান আছে না স্যার, আমি সাজাবো তোমাকে মনের মতো করে, ছাতি হয়ে রবে তুমি আমারও পাশে, আমি সাজাবো তোমাকে। কে জানে, এই সাজানো তো অনেক দূর এগিয়ে যেতেও পারে, আবার নাও যেতে পারে। তবে আমি চাই আপনি আমার পাশ থেকে অনেক অনেক দূরে এগিয়ে যান। বেয়াদবি মাফ করবেন স্যার, আপনার বুকের উপর লোমের সাথে মিশালো একটা ছোট তিল দেখা যাচ্ছে। ওটা কিন্তু খুব কিউট লাগছে দূর থেকে, যার কারণে আপনাকে আরো বেশি হ্যান্ডসাম লাগছে। আমিও চাই এভাবে একটা শার্টের বোতাম খোলা থাক। মাঝে মাঝে পড়তে পড়তে আপনার বুকের ওপর আমার নজর যাবে, তখন আমার ঠোঁটের কোণায় হাসি ফুটবে।
স্যার ভালোই লাগবে, কি বলেন আপনি? সুইটির কথা শুনে তাদের শার্টের বোতাম লাগিয়ে দিলাম আর নিজেকে নিজে গালি দিতে লাগলাম কেন যে আজকে শার্টের বোতাম লাগালাম না। তবে ওর মায়াবী মুখের মায়াবী কণ্ঠের কথাগুলো শুনে মনে হচ্ছিল আরো অনেক কিছু বলবো আমাকে। আমি মন ভরে শুধু ওর কথাই শুনে যাই। শার্টের বোতাম লাগিয়ে বললাম, এখন এসব কথা বাদ দিয়ে আসল কথা বলো, কি বলবে, নইলে আমি চলে যাব। স্যার রাগ করেন কেন? আপনি চলে গেলে আমার কি হবে? আমি যে ফেল করব, আপনাকে ছাড়া আমার পক্ষে পাশ করা সম্ভব নয়। তবে সব স্যারদের আমি প্রশ্ন করি, এই জন্য আপনাকেও আমার প্রশ্ন করতে হবে। সবাইকে করছি 5টা প্রশ্ন, আপনাকে করব 2টা। একটা করব বুদ্ধির প্রশ্ন আর একটা করব পার্সোনাল। বর্তমানে একটা পারলেই হবে। সুইটির কথা শুনে আমার একটু ভয় হতে শুরু করলো, না জানি এখন আবার কি উল্টাপাল্টা প্রশ্ন করে ফেলে। আমি এখানে স্যার হয়ে এসেছি, আমার একটা আলাদা সম্মান আছে, ছাত্রীর কাছে হার মানা যাবে না। নিজের মান সম্মানের বিষয় বুকে এক আকাশ পরিমাণ সাহস রেখে বললাম, বলো শুনি, তোমার কি প্রশ্ন? সুইটি এক হাত উঁচু করে বলল, স্যার প্রশ্নটা হচ্ছে চরচিমটি 3 এটা আপনি প্রমাণ করেন তো। তাহলে আমি মনে করব আপনি আমাকে সারা জীবন খুব যত্ন পরমতার সাথে পড়াতে পারবেন। সুইটি খুব আগ্রহ সহকারে আমার দিকে তাকিয়ে আছে, ও আমার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, খুব আশাবাদী হয়ে ও এই প্রশ্ন করছে। তবে ওর তাকানো দেখে আমি মাথা নিচু করে দিলাম। সুইটির তাকানোর মাঝে আলাদা একটা মায়া আছে, যেটা আমাকে ক্ষণে ক্ষণে পাগল করে দেবে। ও আমাকে মুখেও মারবে না, হাতেও মারবে না, মেরে ফেলবে ওর চোখ দিয়ে। একটা মেয়ে একটা ছেলেকে মারতে হাত পা কিছুর দরকার হয় না। একবার যদি মায়াবী চোখে একটা মেয়ে তাকায় না, তাহলে ওই ছেলেটার জীবন এক তাকানোর মাঝেই নিয়ে গেল, সেটা নিজেও বলতে পারবে না। তবে সুইটি আমাকে ওর প্রশ্নের উত্তর হাতের মাঝেই বলে দিয়েছে, আর আমিও বুঝে নিয়েছি। এজন্য আমি হাসি দিয়ে বললাম, তোমার থেকে আমি সিনিয়র, আর একটু হলেও তোমার থেকে আমার বুদ্ধি বেশি আছে। আমরা একটা মানুষকে 5 আঙ্গুল দিয়ে চড় দেই আর চিমটি দেই 2 আঙ্গুলে। মোট কথা হলো 5 থেকে 2 গেলে 3 থাকে। এত সহজ একটা প্রশ্ন না করতেই পারতে, আর একটু কঠিন প্রশ্ন করতে পারতে না? আমার উত্তর শুনে সুইটি আমার হাত ধরে বলল, আমি জানতাম স্যার আপনি আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন। আমার বিশ্বাস ছিল স্যার, আপনার ওপর আমার ভরসা ছিল। আমার পুরোপুরি বিশ্বাস হচ্ছে যে আপনি আমার দায়িত্ব নিতে পারবেন। দায়িত্ব নিতে পারবেন মানে কি বলছো তুমি? স্যার আপনি আমাকে পড়াতে পারবেন এটাই বলছি। ও আচ্ছা, এখন আমার হাত ছাড়ো। আপনার হাত ধরে রাখতে বেশ ভালো লাগছে স্যার, ধরে রাখি না? আমি হাত ছাড়িয়ে বললাম, আরো কোনো প্রশ্ন আছে তোমার? থাকলে বলতে পারো। আমার হাত ছাড়ানো দেখে ও আবার রেগে গেল। তবে এবার ওর মুখটা দেখে মনে হচ্ছে ও রাগ করে নাই, হয়তো মন খারাপ করছে। ইস, আমি কাজটা ঠিক করলাম না। কত সুন্দর করে হাসি খুশি ভাবে আমার সাথে কথা বলছিল, হাতটা একটু ধরে রাখলে কি এমন হতো? আর আমার বুঝি ভালো লাগছিল না? জীবনের প্রথম কোনো মেয়ে আমার হাত ধরছে, শরীরের প্রতি অঙ্গে শিরায় শিরায় যেন ভালো লাগার একটা অনুভূতি কাজ করছিল। কিন্তু নিজের সম্মানের কারণে আমার হাত ছাড়লাম। এখন মনে হচ্ছে যেন আমি নিজেই বড় কোনো ভুল করে ফেলেছি। ছুটি আস্তে ধীরে বলল, এখন আর কিছু বলবো না, যাওয়ার আগে বলবো ওই কথাটা। তবে আমি জানি আপনি আমার কথা রাখবেন, এইটুকু আমার বিশ্বাস আছে আপনার ওপর। তবে যাওয়ার আগে আমার কাছ থেকে মেরিল নিয়ে যাবেন। আপনার ঠোঁটের এক কোণায় একটু ফেটে যাচ্ছে, মনে হচ্ছে যেন আপনার ভিতরে ভিটামিনের একটু অভাব আছে। থাক, আর বাড়াতে হবে না তোমার, এখন চুপচাপ পড়ো, অনেকটাই সময় চলে গেছে। ছুটি আমার দিকে একটা বই এগিয়ে দিয়ে বড্ড শরীরের কণ্ঠে আরো মায়াবী করে বলল, ও স্যার, আজ না প্রথম দিন, আজকে কি আমাকে আপনি পড়াবেন? আমার মন বললে আপনাকে পড়ানোর জন্য। যদি আপনার মন বলে তো আমাকে পড়ান, না করব না। তবে আমি জানি আপনি খুব ভালো, আমাকে পড়াবেন না। স্যার আপনি শার্ট পরে আসবেন না, গেঞ্জিতে আপনাকে খুব মানাবে। সুইটির কথা শুনে আবার নতুন করে ওর কণ্ঠের মায়ায় পড়ে গেলাম। কাস্টমার কেয়ারে যে মেয়েগুলো কাজ করে না, ওদের থেকেও আরো সুরেলা কণ্ঠ ওর। শুনলে মনে হয় শুনতেই থাকি। একটা মেয়ের ভিতরে উপরওয়ালা কত গুণ দিয়েছে। মেয়েদের একটু ভালোবাসার কারণে একটা ছেলে কত কিছু না করতে পারে, আর একটু অবহেলার কারণে একটা ছেলে আত্মহত্যা পর্যন্ত করে ফেলে। সবকিছু উপরওয়ালার রহমত। আমি বইটা নিচে রেখে বললাম, যাও, এত করে বলছো যেহেতু বইটা রেখেই দিলাম, তবে কোনো বেয়াদবি করবে না। এর মাঝে দরজা ঠেলে আন্টি ভিতরে প্রবেশ করলো। আন্টি এসে বলল, কি স্যার, আমার মেয়ে আপনার কথা শুনছে তো নাকি? আমি ঠোঁটের কোণে হাসি টেনে বললাম, ও শুনবে না মানে? ওর আম্মু পর্যন্ত আমার কথা শুনবে। ওর আম্মু কিন্তু আমি, আমার সামনে তুমি এই কথা বলছো? মা আর মেয়েকে কি এত সাথে পড়ানো যাবে না?
তবে আপনার এত বড় একটা মেয়ে আছে, এরপরে আন্টি আপনি খুব স্মার্ট। সত্যি আপনার সুন্দরের প্রশংসা করতে হয়। আমার কথা শুনে আন্টি একটু লজ্জা পেল। আমি বুঝতে পারছি হয়তো তিনি আমার কাছ থেকে সব কথা আশা করে নাই, কিন্তু যেটা সত্য আমি তো সেটাই বললাম। তবে ওনার মেয়ের সামনে ওনাকে লজ্জা দিয়ে লাভ নেই। আমি আবার বললাম, ভুল কিছু বললে সরি আন্টি। বাবা, স্যার আমার সামনে আমার আম্মুকে লাইন মারছেন? এটা কিন্তু ঠিক না, আমি বাবাকে বলে দিব। আমি আন্টির হাত থেকে কফির মগটা নিয়ে বললাম, আমার সামনে যদি কোনো সুন্দরী মেয়ে আসে আমি তার প্রশংসা না করে পারে না। আমার কথায় কি রাগ করছেন আন্টি? না বাবা, কি বলবো তুমি, তোমার কথায় রাগ করব কেন? আমি আরো খুশি হয়েছি। তবে যাই হোক, ওইসব বাদ দাও। আমার মেয়েকে ভালো করে পড়াবে, এটাই আমি চাই। আর কিছু করতে হবে না তোমাকে। ঠিক আছে আন্টি, এ নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না, আমি সবকিছু দেখে নেব। তাহলে আমি গেলাম বাবা। যাওয়া লাগবে কেন? আপনি আপনার মেয়ের সাথে পড়ে বসেন। সেই বয়স কি আর আছে আমার? আন্টি চলে গেল। তবে আমি হাসতে হাসতে একা একাই বলছি, মেয়ের আগে মেয়ের মাকে পড়ে নিলাম, এটা কি কোনো কথা? স্যার, আমার আম্মুকে লাইন মেরে লাভ নেই। আম্মু কিন্তু ভিতর থেকে খুব শক্ত। হয়েছে, তোমার আর কিছু বলতে হবে না। এখন কি পড়বে নাকি আজকের মতো আমি বিদায় নেব? চলেন, যাবেন আপনি স্যার? যেতে তো হবেই, রাত হয়ে গেছে অনেক। আচ্ছা, আপনি কি স্টেশনের সেই ছেলেটা না? সুইটির কথা শুনে মনে মনে বললাম, বলে দেবো নাকি সবকিছু? বললে আবার কি না কি করে কে জানে। যে রাগে মেয়ে, রাগে চোখ মুখ একদম লাল হয়ে যায়। তবে এত কিছু গোপন করে লাভ নেই কোনো, এর থেকে বরং বলে দেই, এটাই ভালো। এখন তো আমাকে একটু হলেও সম্মান করে, বিশ্বাস করতে শুরু করছে আমাকে। তবে আমি এটা বুঝি না, এত পিচ্ছি একটা মেয়ে অতিরিক্ত কিউট কিভাবে হতে পারে। ও স্যার, বলেন না প্লিজ, আমি আপনার মুখ থেকে শুনতে চাই। আচ্ছা ঠিক আছে, শোনো বলছি আমি। আমি হলাম সেই ছেলে, আর কালকে মাত্র গ্রাম থেকে শহরে আসছি। এমনকি তুমি বলবে যে আমি আপনার কাছে পড়বো না স্যার? ছি ছি, এসব কি বলেন স্যার? আমি কি এই কথা কোনো সময় বলছি যে আমি আপনার কাছে পড়বো না? আপনার মতো কিউট হ্যান্ডসাম একটা ছেলে, যাকে একবার কোনো মেয়ে দেখলেই প্রপোজ করে বসে থাকবে, যার বডি দেখলে সব মেয়ের মন চায় তাকে একটু জড়িয়ে ধরে মনের আশা পূরণ করা, সব মেয়েদের তো স্বপ্ন আছে আপনার মতো বীর পুরুষের সুন্দর সুদর্শন ছেলেকে বিয়ে করা। এই তুমি কি আমার প্রশংসা করছো নাকি আমার নামে দুর্নাম ছড়াচ্ছ? আমার তো মনে হচ্ছে তুমি আমার নামে উল্টাপাল্টা কথা বলছো। আমার কথা শুনে সুইটি ফিক করে হেসে দিয়ে বললো, ও স্যার, তাই বুঝি? কিন্তু আমি তো আপনার পক্ষেই বললাম। থাক, এখন আর কিছু বলতে হবে না, আমি এখন চলে যাব। যদি শেষ কোনো কথা বলার থাকে তো বলতে পারো, নইলে আমি চলে যাব কিন্তু। স্যার, আমার কথা শুনে আপনি আবার রাগ করবেন না? যদি রাগের কথা বলো তো রাগ করবো না। আচ্ছা আগে বলো শুনি, তুমি কি বলতে চাইছো, পরে অন্য হিসাব। সুইটি আমার দিকে ক্ষুদ্র দৃষ্টিতে তাকিয়ে বললো, স্যার, কলেজে আমার সকল বান্ধবীদের বয়ফ্রেন্ড আছে, কিন্তু আমার নাই। আমার প্রেম করতে একদম ভালো লাগে না। এটা খুব বিরক্তিকর জিনিস। বাবু বল, জানু বল, এগুলো আমার একদম পছন্দ নয় স্যার। তবে বান্ধবীরা বলে, তোর যদি কলিজা থাকে তো একটা ছেলে পটিয়ে দেখা। ইচ্ছা করলে প্রেম করতে পারি, ছেলেদের প্রপোজ পাই অনেক, প্রেম করতে পারবো না এটা কোনো কথা নয়। কিন্তু আমি অচেনা কারো সাথে এসব বিষয়ে জড়াতে চাই না। আর বাহিরের ছেলেদের আমার কাছে ভণ্ড মনে হয়। এজন্য শেষে কোনো উপায় না পেয়ে আপনার কাছে আসা। আমি জানি আপনি আমাকে ফিরিয়ে দিবেন না। আপনি আমার একমাত্র গুলুমুলু স্যার। আমি না আপনার একমাত্র কিউট ছাত্রী। বলেন, আমাকে আপনি ফিরিয়ে দিবেন? বলছি না এসব ফালতু কথা রাখো, কি বলতে চাও তাই বলো। আগে আমি তোমার কথা শুনি। উপরে উপরে তো আমি খুব সাহস দেখাচ্ছি, না জানি এই মেয়ে আবার কি উল্টাপাল্টা কথা বলে ফেলে। এই মেয়েকে দিয়ে আমার একটুও বিশ্বাস নেই, পিচ্ছি হলেও কি হবে, মারাত্মক লেভেলের ডেঞ্জারাস এই মেয়ে। সুইটি আবার বলতে শুরু করলো, স্যার, কথাটা হচ্ছে আপনি আমার সাথে প্রেমের অভিনয় করবেন। আমার সাথে আপনার প্রেম করতে হবে না। শুধু বান্ধবীদের সামনে আমার সাথে প্রেম করবেন, আর কিছু করতে হবে না। প্লিজ স্যার, প্লিজ। এই তুমি এসব কি কথা বলছো? তোমার মাথায় আছে তো নাকি? আমি তো তোমার প্রাইভেট স্যার। আমার বলছো তোমার সাথে প্রেমের অভিনয় করার জন্য? মাথাটা কি গেছে তোমার? স্যার, আমি তো বাইরের কাউকে চিনি না। আর যদিও বাইরে কাউকে বলি তাহলে সবাই রাজি হবে। আর আপনি রাজি হচ্ছেন না। শুধু প্রেমের অভিনয় তো করতে বলছি। আচ্ছা আমার কি এবার সুযোগ নেওয়ার দরকার? না না, আমি ওকে পড়াতে এসেছি,
উল্টা পাল্টা কিছু করা যাবে না, পরে আমি নিজেই বিপদে পড়ে যাবো। এই জন্য সবকিছু চিন্তা ভাবনা করে সুইটিকে বললাম এই বিষয়ে পরে কথা বলবো, এখন আমি আসি। সুইটি আমার সামনে থেকে ফোনটা নিয়ে ফোন নাম্বার সেভ করতে করতে বললো, স্যার এটা কি ফোন? আমি তো মনে করছিলাম আপনার কাছে আইফোন আছে। আমার মতো গরিবের কাছে আবার আইফোন, এই বাটন ফোন আছে যে, এটাই তো অনেক। তাও আবার এটা আমার আম্মুর। এভাবে বললেন কেন স্যার? যা সত্যি তাই বললাম, এখন এসব কথা ছাড়ো, আমি গেলাম। স্যার যদি কোনো বিপদে পড়েন আমাকে সরাসরি কল দিবেন। আর সামনে যে ছোট গলির রাস্তা আছে না, ওখান দিয়ে যাবেন না আপনি। এত রাতে ওখান দিয়ে গেলে কিন্তু বিপদে পড়বেন। বলার জন্য অনেক ধন্যবাদ, তাহলে কাল দেখা হচ্ছে। স্যার মিস করব আপনাকে অনেক। থাক, আর মিথ্যে কথা বলতে হবে না। ক্ষণিকের দেখায় কেউ কাউকে মিস করে না, বুঝলে? এটা মিথ্যা কথা, তুমি গুছিয়েও বলতে পারো না। যদি মিথ্যে কথা বলতে না পারো তাহলে মিথ্যে কথাই বলো বা কেন? কি জানতো এই ক্ষণিকের সময়ের মাঝে আপনি আমার সবকিছু কেড়ে নিয়ে চলে যাবেন? সুইটি একা একাই বক বক করতে লাগলো। ওর কথা শুনে আমার আর কোনো লাভ নাই। নিচে নামতেই পিচ্ছি ছেলেটা আঙ্কেলের কোল থেকে দৌড়ে এসে আমার সামনে বলল, দুলা ভাই, আপনি এতক্ষণ আপুর রুমে কি করছিলেন? এই রে, এখন মনে হচ্ছে যে এই ছেলে আমার মান ইজ্জত যা ইচ্ছে সব খেয়ে ফেলবে। বড় বোন যেমন হয়েছে ছোট ভাই ঠিক তেমন হয়েছে। আঙ্কেল পিচ্চিকে বলল, বাবা উনি তোমার বড় বোনকে পড়াই, ওনাকে স্যার বলবে। দুলা ভাই ডাকলে খারাপ দেখাবে বিষয়টা। পিচ্চি ছেলেটা উল্টা বলল, আমি দুলা ভাই ডাকবো, তাতে তোমার কি বাবা? আমি পিচ্চির কথা শুনে বললাম, থাক না আঙ্কেল, ছোট মানুষ, যা পারে তাই ডাকুক। তা বাবা, আমার মেয়ে এতদিন পর কারো কাছে পড়তে মন বসছে। আমি বলছি না আঙ্কেল, কাকে কিভাবে ঠিক করতে হয় তা আমার জানা আছে। ধন্যবাদ বাবা তোমাকে। এই জন্য আর ধন্যবাদ দিতে হবে না। এখন তাহলে আমি কি যেতে পারি আঙ্কেল? যাও, তবে কালকে কিন্তু সময় করে চলে আসবে। তা আর বলতে হবে না। এই কথা বলে আমি বাসা থেকে বের হয়ে গেলাম। মনে মনে যা আশা করছিলাম তার থেকেও বেশি কিছু পেয়ে গেছি মনে হচ্ছে। আমি তো ভাবছিলাম হয়তো আমি আর সুইটিকে পড়াতে পারবো না। তবে সত্যি কথা বলতে, মেয়েটা যদিও বয়সের তুলনায় অনেক ছোট, কিন্তু ওর ভিতরে যে একটা মায়াবী মায়াবী ভাব আছে, এটা দেখেই তো যে কেউ এমনিই পাগল হয়ে যাবে। আচ্ছা, সুইটিকে নিয়ে আমি এত চিন্তা করছি কেন? তোর এসব চিন্তা বাদ দিয়ে এখন বাসায় যাই। সুইটি তো বললো এই রাস্তা দিয়ে না যাওয়ার জন্য, কিন্তু আমার মন বারবার বলছে গিয়ে দেখি না এই রাস্তায় কি এমন আছে। আমার তো মনে হয় সুইটি আমাকে ভয় দেখানোর জন্য বলছে, আমি যেন এই রাস্তা দিয়ে না যাই। আর এখান দিয়ে গেলে হয়তো আমার বাসা একটু কাছাকাছি হবে। সবকিছু চিন্তা ভাবনা দিয়ে আমি এই রাস্তা ধরে হাঁটতে লাগলাম। যত সামনে যাচ্ছি তত যেন ভয়টা একটু একটু বেড়েই যাচ্ছে, কিন্তু সামনে তো তেমন কিছু দেখতে পাচ্ছি না। অযথা ভয় পাওয়ার কি এমন আছে? একটু সামনে যেতেই দেখি একটা মেয়ে রাস্তার সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে দেখে আমি ভয় পেয়ে গেলাম। যা সুরা কালাম জানি তা বলে ফুঁকি দিতে লাগলাম, ভূত না তো এই মেয়ে? ভূত হলে ভাই আমি আজকে শেষ, বাড়ি পর্যন্ত যাওয়া লাগবে না আমার আর। আমাকে দাঁড়াতে দেখে মেয়েটা আমার সামনে চলে আসলো। এই রাতের মাঝেও মেয়েটা কালো একটা বোরকা পরছে, তবে রাতের অন্ধকারে ওর চেহারা ঠিক ভালো করেই দেখা যাচ্ছে না। নিজের বিপদ নিজেই ডেকে আনলাম মনে হচ্ছে। ফোনটা হাতে নিয়ে সুইটির নাম্বারে একটা মেসেজ করলাম, তুমি যে রাস্তায় যেতে না করছে সেই রাস্তায় চলে আসছি। আমার সামনে একটা মেয়ে দাঁড়িয়েছে, জানি না এরপর আমার সাথে কি কি হতে পারে। আমার আম্মু আর ছোট বোন ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নেই। আমি মরলে ওদের কি হবে? প্লিজ আজকের মতো আমাকে বাঁচিয়ে নাও। এই পর্যন্ত লিখে লেখা বন্ধ করলাম। অচেনা সেই মেয়েটা বলল, ভাইয়া, আমি গ্রাম থেকে এখানে এসেছি, কিন্তু এত রাতে আমার এখানে ভয় লাগছে। আপনি প্লিজ আমাকে একটু সামনে পর্যন্ত এগিয়ে দেবেন? মেয়েটার কথা শুনে মনের ভেতর থেকে ভয়টা একেবারেই দূর হয়ে গেল। আরে ও তো গ্রামের মেয়ে, এই মেয়ে আবার আমার কি করবে? আমি বলে দিলাম, আচ্ছা ঠিক আছে চলেন। এই কথা বলতেই আরো 5-6টা ছেলে আমার সামনে চলে আসলো। আর মেয়েটা হাসতে হাসতে বলল, তুই এই শহরে নতুন না? আমি সব কিছু জানি। এখন যা যা আছে সব কিছু বের করে দে। আমি ভয়ে ভয়ে বললাম, প্লিজ আমাকে ছেড়ে দেন, আমি আর এখানে আসবো না। পিছন থেকে আওয়াজ আসলো, কিরে তোরা আমার স্যারকে রাস্তায় একা পেয়ে যা ইচ্ছে তাই করবি? আর আমি কি বসে বসে আঙ্গুল চুষবো নাকি? উনি আমার স্যার, এজন্য ভালোই ভালোই বলছি এখান থেকে চলে যা। আর আমার সাথে লাগতে আসলে এখানে থাকতে পারবি না, জানিস তো। যাক, আমার কথা শুনে সুইটি এখানে এসেছে, বাচ্চা গেল বাবা। সুইটির কথা শুনে একটা ছেলে বলল, সরি আপু, আমরা জানতাম না উনি আপনার স্যার। এই সবাই এখন এখান থেকে চলো। এই কথা বলেই এক এক করে সবাই চলে গেল। এই রাতের অন্ধকারের মাঝে সুইটির রাগের মুখ দেখে আমি ভয় পেয়ে গেলাম। রাগে ওর চোখ দিয়ে আগুন বের হচ্ছে মনে হয়। ধুর, কেন যে আমি ওর কথা না শুনে বেশি পণ্ডিতি করে এখান দিয়ে আসতে গেলাম।
কি হলো, আমার দিকে এভাবে তাকিয়েছো কেন? আমি তো ভাবছিলাম গিয়ে দেখি না এই রাস্তায় কি আছে। আর সরি তোমার কথা না শোনার জন্য। থাক, সরি বলতে হবে না। আমি তো আপনার ভালোর জন্যই বলছি। যাই হোক, এখন চলেন আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি। না থাক, আমি যেতে পারবো, তুমি বাসায় চলে যাও। আপনার সাহস তো আমি আজকে দেখছি নাকি। এখন কথা না বলে চলেন তো। সুইটির কথা শুনে হাঁটতে লাগলাম। ও আমার পিছনে পিছনে আসছে। ও কিছু বলছে না দেখেই আমি বললাম, ধন্যবাদ আমার মেসেজ দেখে আসার জন্য। আমি তো আপনার কাজে বা বিপদে এগিয়ে আসছি, কিন্তু আপনি তো আমার বিপদের সময় কাজে আসবেন না। তা কি এমন বিপদ তোমার, বলো শুনি আমি। আপনাকে তখন বলছি আমার বয়ফ্রেন্ড হবার জন্য, শুধু অভিনয় করবেন তো? আমি তোমার কথা বুঝছি সুইটি। আমি অনেক সিনেমায় দেখছি কিভাবে প্রেমের অভিনয় করে অনেকেই পরে সত্যি সত্যি প্রেমে পড়ে যায়। এজন্য ভয় হয়। ধুর স্যার, আপনিও যে কি সব কথা বলেন। আপনি জানেন আমিও জানি যে এটা শুধু অভিনয়, অন্য কিছু না। প্লিজ স্যার, আর না করবেন না। আমি হ্যাঁ বললে তুমি কি খুশি? অনেক অনেক খুশি হব স্যার। আচ্ছা যাও, ঠিক আছে, তোমার কথা মেনে নিলাম। সুইটি খুশিতে আবার আমার হাত ধরে বলল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তা মিস হয়েছে, আর হাত ধরতে হবে না। তবে তোমাকে একটা কথা বলতে চাইছি আমি। জানি এটা লজ্জার বিষয়, এরপরেও বলতে হবে। নির্ভয়ে শুধু আপনি বলেন, বাকিটা আমি দেখে নিব। আমি এই কথাটা বলতে খুব বেশি লজ্জাবোধ করছি। ছুটি আমার ছাত্রী, জানি ওর কাছে এই কথা বলা যাবে না। এরপরও নির্লজ্জতার মতোই বললাম, শহরে আসছি একদিন হয়েছে। তোমার বাবা তো খুব বড়লোক। তোমাদের চেনা জানা ভালো কোনো কোম্পানি আছে চাকরি করার মতো? আমার কথা শুনে ছুটি হাসতে হাসতে বললো, ও, এই কথা স্যার, এটা বলতে আবার লজ্জার কি আছে? তবে আমাকে কিন্তু পড়াতে হবে, চাকরি হবার পর তো। আমি ছুটির কথা শুনে হাসি দিয়ে বললাম, যার জন্য সবকিছু পাবে তাকে পড়াবো না কেন? ধন্যবাদ স্যার। আপনি কাগজপত্র সবকিছু রেডি করেন, আমি আমার বাবার বেস্ট ফ্রেন্ডের কোম্পানিতে কথা বলছি। তোমাকে কি বলে যে। স্যার, আর কিছু বলতে হবে না। আপনার জন্য এইটুকু করতে না পারলে কি হবে? আচ্ছা তুমি এখন বাসায় চলে যাও, আর যেতে হবে না, আমি একা একাই যেতে পারবো। আবার মেসেজ করবেন না তো আমাকে? আরে না, কি যে বলো না তুমি। যাও এখন, আমি যেতে পারবো। ছুটি পেছনে ফিরে হাঁটতে হাঁটতে বললো, এত ভীতু কেন আপনি বলেন তো? এত ভয় পাওয়ার কোনো মানে আছে? তবে আপনি কিন্তু সত্যি খুব কিউট স্যার। ধীরে ধীরে ছুটি অন্ধকারে মিলে যেতে লাগলো। ছুটির কথা চিন্তা করতে করতে আমি হাসি দিয়ে বললাম, পাগল একটা। তবে যদিও খুব বেশি রাগী, কিন্তু ওর মনটা খুব নরম। ওর কথা চিন্তা করতে করতে বাসায় চলে গেলাম। বাসায় যাওয়ার পর আমি বললো, তোর মাত্র আসার সময় হয়েছে? এইদিকে তোর বোন তোর জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে। কেন আম্মু, আমার জন্য আবার অপেক্ষা করার কি আছে? তুই বাসা থেকে বের হওয়ার আগে বলে গেলি তোর বোনকে আমাকে নাকি রান্না কাজে সাহায্য করতে, আর তোর বোন গিয়ে নিজেই রান্না করেছে। ও নিজে হাতে বিরিয়ানি রান্না করেছে, আর তুই আসবি বলে এতক্ষণ অপেক্ষা করছিল, আর তোর তো কোনো খবরই নাই, এই জন্য ঘুমিয়ে গেছে। আম্মুর কথা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। এতদিন পর আমার বোন আমার জন্য রান্না করছে। আসলেই একটা কথা কি, ও ছোট থেকে চুপচাপ থাকতো, আমার সাথে পর্যন্ত বেশি কথা বলতো না। এই আজকে প্রথম ও আমার জন্য কিছু করছে। আমি বিছানায় গিয়ে মায়ের পাশে বসলাম। ওকে কি ঘুম থেকে ডেকে তুলবো নাকি তুলবো না? আমার অপেক্ষা করতে করতেও ঘুমিয়ে গেছে। ডেকে তো তুলতে হবে। মায়ের হাত ধরে টেনে তুললাম, বললাম, কি হলো আমার লক্ষ্মী বোন, আমার উপর কি আপনি রাগ করছেন? ছাড় তুই আমাকে, আমাকে ধরবি না তুই। এতক্ষণে আমার কথা তোর মনে হয়েছে? হ্যাঁ, সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি আমি। আর তুই? সরি বোন, আমার আমার মনে ছিল না। আর এমন হবে না, চলো আমার সাথে। মাইকে টেনে তুলে টেবিলে নিয়ে বসালাম। ও রান্না করা খাবার খেতে খেতে বললাম, না বোন, তোর খাবার অনেক ভালো হয়েছে। এত সুন্দর রান্না তুই কোথা থেকে শিখলি? মাই আমার কথা শুনে খুশি হয়ে বললো, আম্মুর কাছ থেকে শিখেছি। যাক ভালোই হয়েছে, ও এখন রান্না করতে পারবে একটু একটু। ওর জন্য আমার চিন্তা ছিল, এখন সেটা দূর হয়েছে। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে আম্মুর ডাক শুনে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখি অনেকটাই বেলা হয়ে গেছে। ফ্রেশ হয়ে বিছানায় বসলাম। এত সকাল সকাল কি সুরিকে কল দেওয়া ঠিক হবে? ফোনটা হাতে নিয়ে ওর নাম্বারে কল দিয়ে আবার কল কেটে দিলাম। সকাল সকাল ওকে কল দিলে আবার কি মনে করে, এজন্য ভয়ে কল দিলাম না। বড়লোকের মেয়ে, আবার কয়টায় ঘুম থেকে উঠে কে জানে। তবে দরকার আমার, এজন্য আমাকেই কল দিতে হবে। সকাল সকাল ওকে বিরক্ত করা ঠিক হবে না, জেনেও কল দিতে হবে। কাপা কাপা হাতে সুইটির নাম্বারে কল দিলাম। একবার ফোন হলো কিন্তু ধরলো না। আবার দিলাম, এবারও ধরে উপাস থেকে বললো,
কি ব্যাপার স্যার, সকাল সকাল আজকে আমাকে মনে হলো কিভাবে? আজকে তো আমার দিনটাই ভালো যাবে মনে হচ্ছে। আজ সকাল সকাল আপনি আমাকে মনে করছেন, আবার আমাকে কল দিলেন। ইস স্যার, আমার যে কতটা ভালো লাগছে বলার বাহিরে। ছুটির কথা শুনে আমি বুঝতে পারলাম যে আমি কল দেওয়াতেও একটু খুশি হয়েছে। কি জানি ওর মনে আবার কি নিয়ে বসে আছে। ও খুব রহস্যময় মেয়ে। একবার হাসে আবার মাঝে মাঝে রেগে যায়। তবে আমার এত সহজ সকাল ওকে ফোন করে বিরক্ত করার কোনো ইচ্ছে ছিল না। এরপরে ওকে আমি বললাম, সুরেশ, সহজ সকাল তোমাকে কল দিয়ে আমি আবার বিরক্ত করলাম না তো? আরে স্যার, আপনি যে কি সব বলেন! আমি স্কুল যাব বলে রেডি হচ্ছিলাম। ভালোই হয়েছে আপনি এই সময়ে কল দিলেন। তা সকাল সকাল আমাকে মনে করার কোনো কারণ আছে বুঝি? আপনি তো আবার কারণ ছাড়া আমাকে কল দিবেন না। সকাল সকাল তোমাকে বিরক্ত করার আমার ইচ্ছে ছিল না। এরপরেও কল দিলাম কারণ আমার ছোট বোন আছে তোমার সমবয়সী। ওকে তোমাদের স্কুলে ভর্তি করবো বলেই চিন্তা ভাবনা করছি। এজন্য ভাবলাম তোমাকে কল দেই। তুমি যদি আমার বোনকে একটু সাথে নিয়ে গিয়ে। যান স্যার, আপনার সাথে আমার কোনো কথা নাই। আমি আবার এখন কি করলাম? কি করলাম মানে? আপনি এই কথা আমাকে আরো আগে বলেন না। আমাকে আপনাদের বাসার ঠিকানা মেসেজ করে দেন, আমি আসছি। আর সাথে কিন্তু আপনাকেও যেতে হবে। আমার যেতে হবে কেন আবার? রাতে কি শর্ত দিয়েছিলাম মনে আছে তো? যেতেই হবে কি, কিন্তু সাথে যে আমার ছোট বোন যাবে। সে আমি দেখে নিব, এসব নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। আমি আসছি আপনার বাসায়। ফোন কেটে দিয়ে আমি একা একা নীরবে হাসছি। আচ্ছা ছুটি কি, আমি আজও বুঝতে পারলাম না কেন আমি যা চিন্তা করি তার থেকে সবকিছু কিভাবে এত এত ভালো হয়ে যায়। আমি তো মনে করেছিলাম সহজ সকাল ওকে ফোন দিয়ে আমি বিরক্ত করব। ও বিরক্তকর কণ্ঠে বলবে, স্যার এটা একটা কাজ করলেন। সকাল সকাল আমার ঘুমটা ভেঙে দিলেন, কিন্তু এসব কিছুও করে নাই। উল্টা আমাকে বললো, আমাকে সব কথা আগে বলবেন না স্যার। সত্যি ওর মনটা অনেক অনেক ভালো। মাঝে মাঝে একটু রেগে যায়, তবে ওর রাগের চেহারা দেখতে আমার বেশ ভালোই লাগে। ও শেট, ও তো এখনো আমার বাসার ঠিকানা মেসেজ করে দেয় নাই। চুরিকে বাসার ঠিকানা মেসেজ করে দিয়ে মাইকে ডাক দিলাম। সকাল সকাল মাহি আমার সামনে এসে বলল, ভাইয়া, বল কি হয়েছে? কিছু বলবি কি? যে এখন গিয়ে রেডি হয়ে নে, আজকে তোর স্কুলে ভর্তি করাবো। এখন রেডি হতে হবে কি? যা তাড়াতাড়ি কর। আচ্ছা ঠিক আছে, তুই অপেক্ষা কর, আমি রেডি হচ্ছি। ছোট বোন চলে যাওয়ার পর আমি আবার বিছানায় শুয়ে গেলাম। কাজ করতে একদম এখন মন চায় না। মন চায় শুধু বসে থাকি। এমন একটা কিছু হতো যে আমি বসে বসে থাকতাম আর আমাকে কেউ কাজ করে খাওয়াতো। তবে ঘর জামাই হলে হয়তো বউ আমাকে কাজ করে ঠিকই খাওয়াতো। আমাকে এখন তাই করতে হবে। এমন একটা বউ খুঁজতে হবে যে যার বাসায় আমি ঘর জামাই থাকতে পারবো। মাই রেডি হয়ে বললো, ভাইয়া চল, এখন আমরা যাই। মাইকে নিয়ে বাস থেকে বের হলাম, কিন্তু সুইটিকে তো এখনো দেখলাম না আসতে। ও কি আসবে নাকি আমি মাহিকে নিয়ে চলে যাব? আমরা দাঁড়িয়ে আছি বলে মাহি বলল, কি ব্যাপার ভাইয়া, আমরা দাঁড়িয়ে আছি কেন? কেউ কি আসবে নাকি আমাদের নিতে? নিতে আসবে না, কিন্তু আমি আমার ছাত্রীকে বলে রাখছি ওদের স্কুলে তোরে ভর্তি করব। ও এখনো আসছে না কেন? চুরিকে কল দেবো বলে ফোনটা বের করলাম। এর মাঝে একটা প্রাইভেট কার আমাদের সামনে দাঁড়ালো। গাড়ির ভেতর থেকে সুইটি নেমে বলল, সরি সরি, আপনাকে দাঁড় করানোর জন্য। সুইটিকে দেখে আমি বোকা হয়ে গেলাম। ও আজকে শাড়ি পরছে, কতটা যে কিউট লাগছে ওকে ও হয়তো নিজেও জানে না। কিন্তু হঠাৎ করে সুইটির শাড়ি পরলো কেন, এটা তো আমি বুঝলাম না। কি জানি বাবা, এই মেয়ের মাথায় কি আছে, মন যা চায় তাই করে ও। মাই আমার কানে কানে আস্তে করে বলল, ভাইয়া, এই মেয়েটা আবার কে? ও আমার ছাত্রী, আমার কাছে পড়ে। সুটি এবার বলল, তা স্যার যাবেন নাকি এখানে দাঁড়িয়ে থাকবেন? এক কাজ করো, তুমি মাইকে সাথে করে নিয়ে যাও, আমি অটোতে চলে আসবো। মুহূর্তের ভেতরেই ওর মুখটা আবার কালো রং ধারণ করলো। বুঝলাম ও কত আশা করে আমার বাসে আসছে, কিন্তু আমি তো ওর সাথে যাব না। স্যার, এখন যদি আপনি আমার সাথে না যান তাহলে এখন আমি বাসায় যাব। বাসায় গিয়ে আবার সবকিছু চেঞ্জ করে স্কুল যাব। আর আজকে প্রথম আমি বান্ধবীদের কাছে আপনার কথা বলবো, কিন্তু আপনি যান স্যার, মনটাই খারাপ করে দিলাম। আপনার কল পাওয়ার পর থেকেই যে সাজতে বসছিলাম, কিছুক্ষণ আগে উঠেছি। তবে এখন মনে হচ্ছে সবকিছু অযথা করা হয়েছে। এসবের কোনো মানেই নেই স্যার। খুব খুব খারাপ লাগলো। ছুটির কথা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। ও এত আশা করে আমার কাছে আসছে, ওকে ফিরিয়ে দেওয়া যাবে না। কি আর করবো, ছাত্রী যেহেতু আমার, ও সকল বিষয় আমাকে দেখতে হবে নাকি? এত কিছু চিন্তা করে এখন ওর উপর রাগ দেখাতে যাব না। আর ওকে তো আমি কথা দিয়েছিলাম, কি আর করব। মাইকে বললাম যা গাড়িতে গিয়ে বস।
দেরি করে লাভ নেই। তা ম্যাডাম চলেন আপনিও। ভাবছিলাম একা একা রিক্সা দিয়ে যাব, তার হবে না মনে হলো। সুইটি আবার দাঁত বের করে ফিক করে হেসে মুস্কি করে বলল, অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আর আমি জানি তো আপনার দুর্বল জায়গায় কোথায়। আর ধীরে ধীরে আপনার ভেতরে এমন ভাবে প্রবেশ করব যে আপনি নিজে চাইলেও আমাকে টেনে বের করতে পারবেন না। সুইটির কথার আগামাথা আমি কিছুই বুঝতে পারলাম না। গাড়িতে বসার পর ড্রাইভার তার মতো গাড়ি ড্রাইভিং করতে লাগলো। আমি চুপচাপ সুইটির পাশে বসে আছি, আর সুইটি আমার বোনের সাথে কথা বলছে। স্কুলের সামনে এসে গাড়ি থেকে নামলাম। সুইটির সাথে হেঁটে হেঁটে স্কুলের ভেতরে যাচ্ছি। তবে অনেক ছেলে দেখলাম সুইটির দিকে তাকিয়ে আছে। বড়লোক বাবার একমাত্র সুন্দরী মেয়ে, তাকে থাকবে না কেন? তবে সবকিছু রেখে আমাকে কেন যে সুইটি বোলের পাঠা বানালো, এটা আমি বুঝলাম না। ভর্তির কার্যক্রম শেষ করতেই সুইটি মাহিকে বলল, তুমি এখন গিয়ে একটা ক্লাস করো আর সকলের সাথে একটু পরিচিত হয়ে নাও। আমি একটু স্যারের সাথে কথা বলি, আর আমরা তোমার জন্য অপেক্ষা করব। মাহি ক্লাসে যাওয়ার আগে আমার দিকে তাকিয়ে ইশারা করে বলল, আগে তুই বাসায় চল, এরপরে তোরে মজা দেখাচ্ছি। মেয়ে নিয়ে ঘোরা না। হুম। মনে মনে বললাম, এই রে ছোট বোনের কাছে ধরা খেয়ে গেলাম। মাহি যাওয়ার পর সুইটি বলল, স্যার চলেন আমার সাথে। আমার বান্ধবীরা আপনার জন্য অপেক্ষা করছে। তবে ওরা কিন্তু খুব বদমাশ, ওরা খুব বিরক্ত করবে আপনাকে। আমার দিকে তাকিয়ে শুধু এসব সহ্য করে নেবেন প্লিজ স্যার। আচ্ছা ঠিক আছে, আগে চলো দেখি। সুইটি আমাকে নিয়ে মাঠের এক কোনায় নিয়ে গেল। সেখানে গিয়ে দেখলাম কতগুলো মেয়ে দাঁড়িয়ে আছে। ওর সাথে প্রেমের অভিনয় করতে এসে আজকে যে আমার 12টা বেজে যাবে, এটা খুব ভালো করেই বুঝতে পেরেছি। সুইটি মেয়েগুলোর সামনে গিয়ে আমার হাত জড়িয়ে ধরে বলল, তোরা না আমার বয়ফ্রেন্ডকে দেখতে চেয়েছিলি, আজকে দেখ আমি নাকি কোনো ছেলেকে পটাতে পারবো না, কোনো ছেলের সাথে আমি প্রেম করতে পারবো না। আজকে ওকে তোরা সবাই দেখ। তোদের তো আবার নজর ভালো না, দেখিস আবার আমার বয়ফ্রেন্ডের ওপর ক্রাশ খাবি না। খুব কষ্ট করে ওকে পটিয়েছি। আমার বয়ফ্রেন্ড আবার প্রতিদিন জিম করে। ও কতটা যে কিউট এটা শুধু আমি জানি। শুধু তোদের জন্য আজকে আমার নিজেদের প্রকাশ করলাম, নইলে আমি গোপনে আমার বয়ফ্রেন্ডের সাথে প্রেম করতাম। এই কথা বলার পর মেয়েগুলো সুইটিকে সরিয়ে আমার চারপাশে গোল গোল করে ঘুরতে লাগলো। একটা মেয়ে তো আমার গাল টেনে বলল, ইস সুইটি, তোর বয়ফ্রেন্ড কতটা কিউট। ওর চোখগুলো কি সুন্দর, শার্টের ভেতরে কি সুন্দর বডি। কাপড় ইন করে একটু স্টাইল ধরলে আমরা সবাই ওর উপর বাস খাবো। সত্যি তোর বয়ফ্রেন্ডের প্রশংসা করতে হবে। সুইটি ওর সকল বান্ধবীদের সরিয়ে বলল, এই তোরা সবাই দূরে যা, ওকে ধরে ওরে তোরা অপবিত্র করবি না। আমার একমাত্র কিউট গোলুমলু বয়ফ্রেন্ড, খুব ভালোবাসি ওকে আমি। একটা মেয়ে তো বলেই ফেললো, তা তুই কি দুলাভাইকে শিখিয়ে আনলি যে আমাদের সাথে কথা বলবে না? কই, আমাদের নতুন দুলাভাই আমাদের সাথে একটু মজা করবে তা না করে চুপচাপ দাঁড়িয়ে আছে। কোনো রোবট তুই ধরে নিয়ে আসলি না তো আবার? এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ওদের কথা শুনছিলাম, তবে এখন মনে হচ্ছে আমাকে কিছু বলার দরকার নেই। ওরা একাই শুধু আমার সাথে মজা নিচ্ছে। আর ঠিকই তো বললো, আমি রোবটের মতো দাঁড়িয়ে আছি, কোনো কথা বলছি না। তবে সুইটিকে যখন চিকন সুরে কথা বলতে দেখি, তখন ওর কণ্ঠটা খুব মিষ্টি হয়ে যায়। ভাবলাম আমিও একটু ট্রাই করি না। আমি কণ্ঠটা চিকন করে খুব নম্র ভদ্র হয়ে বললাম, তা আমার প্রাণপ্রিয় শালীরা, আপনারা কেমন আছেন? একটা মেয়ে আমার দিকে তাকিয়ে বলল, ইস কি সুন্দর কণ্ঠ মামা, আমি ওর কথা শুনে মরে যাব। ওকে আর কথা বলতে বলিস না। গুলি ছাড়াই আমাদের দুলাভাই কথার মাঝে আমাদের মেরে ফেলবে। সুইটি, সত্যি আমাদের সবার থেকে তুই বেস্ট একটা বয়ফ্রেন্ড পেলি। কি বলবো তোরে রে। মেয়েটার কথা শুনে আমি আবার একই সুরে বললাম, মানুষকে সুন্দরের সাথে তুলনা করবেন, তবে যদি মানুষের ভিতরে কিছু সুন্দর থাকে তাহলে সেটা হলো মানুষের মন। আর এর প্রমাণ দিয়ে গেল লাইলি আর মজনু। ওদের চেহারা কিন্তু দেখতে এতটাও সুন্দর ছিল না, কিন্তু ওরা ভালোবাসার মায়ায় পড়ে এতটা অন্ধ হয়ে গেছিল যে তাদের কাছে মনে হতো সবার ঊর্ধ্বে ভালোবাসা, এরপর অন্য কিছু। আর ভালোবাসার মাঝে চেহারার সৌন্দর্য কিছু না। এজন্য আমি তোমাদের বোনকে সবসময় বলি, চোখের মায়ায় পড়েছি আমি, রূপের আগুনে কয়লা, ভালোবাসা দিবাও গো আমার প্রাণের প্রিয় রুনালাইনা। আমার কথা শুনে একটা মেয়ে মাটিতে ধপ করে পড়ে গেল। নিচে পড়ে মেয়েটার চোখ থেকে চশমা খুলে বলল, বান্ধবী, তোর বয়ফ্রেন্ড এসব কি শোনালো রে? আমি তো পাগল হয়ে গেছি ওর কথা শুনে। কথা দিয়ে জাদু করে নিল তোর বয়ফ্রেন্ড। এত কিউট একটা বয়ফ্রেন্ড তোর, এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে। মরে যাব আমি আর কিছুক্ষণ যদি এসব কথা বলে।
মনে হচ্ছে যেন ওনার কথাগুলো শুনে বুকের বাপাসে তীরের মতো বিঁধল। আমি নিচে বসে মেয়েটার দিকে হাত বাড়িয়ে দিয়ে বললাম, তা উপরে উঠতে পারবেন নাকি আমাকে সাহায্য করতে হবে? মেয়েটা আমার হাত ধরে বলল, সত্যি আপনি আমাকে উপরে তুলতে সাহায্য করবেন? এর মাঝেই সুইটি চোখ লাল করে বলল, এই একদম সবাইকে সাবধান করে দিচ্ছি, আমার বয়ফ্রেন্ডকে নিয়ে তোরা কেউ টানাটানি করবি না। আমার সোনামনা লক্ষ্মী বাবুটা অনেক ভালোবাসি আমি তোমাকে। এখন আমি ওকে বাসায় দিয়ে আসি, তোদের কাছে আর ওকে রাখা যাবে না। পরে তোরা যদি ওর প্রেমে পড়ে যাস, ভয় হয় আমার। ওর বান্ধবীরা বলল। দুলাভাই আবার কখন আমাদের দেখা হবে? সুইটি বলে দিল। আর দেখা করতে হবে না, চলো তুমি। এর মাঝেই আমার বোন চলে আসলো। গাড়িতে বসার পর সুইটি আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। বুঝলাম না আমি আবার কি করছি, আমাকে এভাবে তাকিয়ে দেখছি কেন? আমাকে তো বলা হয়েছে যে আমি যেন ওর সাথে প্রেম অভিনয় করি, আর আমি তো সেটাই করলাম। ভুল কিছু তো আর করি নাই। কি জানি এই মেয়ের মাথায় আবার কি চলছে। প্রেমের অভিনয় না করলেও আবার মন খারাপ করতো, তখন যা বললো তাই করলাম। এজন্য আবার আমার উপর রাগ দেখাচ্ছে। বাসের সামনে গাড়ি থেকে নামতেই সুইটির রাগ দেখে বলল, শুধু আজকে বাসায় আসেন, মজা দেখাচ্ছি আপনাকে। এই কথা বলেই ও চোখ মুখ লাল করে চলে গেল। বুঝলাম না বাবা, আমি অপরাধটা কোন জায়গায় করছি? বাসার ভেতরে যেতেই মা এক এক করে আমাকে সব বললো। এখন মনে হচ্ছে বাসায় এসেও বড় বিপদে পড়লাম। মায়ের কথা শুনে আম্মু বলল, কিরে বাবা, তোর বোন যা বললো সবকিছু কি সত্যি? আমি টেবিলে বসে বললাম, আম্মু খাবার দাও, খিদে পেয়েছে। আর তোমার মেয়ে কি কি বানিয়ে বলছে, তাই বলে কি সবকিছু সত্যি কথা হয়ে যাবে? দেখ ভাইয়া, আমার সাথে মিথ্যে কথা বলবি না, আমি কিন্তু সব কিছু দেখেছি। তোর তো মাথা খারাপ হয়ে গেছে। ছুটি আমার ছাত্রী, ও তো সমবয়সী, আর তুই কি সব উল্টাপাল্টা চিন্তা করিস? আম্মু টেবিলে খাবার দিতে দিতে বলল, বাবা, আমরা এখানে বাচ্চার জন্য লড়াই করতে এসেছি। এই দুনিয়াটা খুবই কঠিন। যাদের টাকা পয়সা আছে তারা রং তামাশা করে দিন পার করে, কিন্তু আমাদের এত টাকাও নেই যে আমরা রং তামাশা করে দিন পার করে দিব। হ্যাঁ, একদিন কাজ না করলে আমরা সবার খাবার না খেয়ে থাকতে হবে। এই পৃথিবীতে গরিবের কোনো দাম নেই। পৃথিবীর সকল মানুষের রক্ত কিন্তু লাল। দেখতে আমরা মানুষ, কিন্তু এর ভিতরে একটু ভেদাভেদ দিয়েছে যে কেউ হলো ধনী আর কেউ হয় গরিব। তোমার কথা বুঝেছি আম্মু। আমি যদি এতই মেয়ে নিয়ে ঘুরতাম, তাহলে আমি আমার খালাতো বোনকে বিয়ে করতাম না বলো? শুধু তোমাদের কথা চিন্তা করে আমি এই শহরে আসছি। আর তোমার মেয়ে যার কথা বললো আমার ছাত্রী, ওর সাথে গিয়েছি কারণ তোমার মেয়েকে স্কুলে ভর্তি করার জন্য। আমি তো এত কিছু এই শহরে চিনি না। আম্মু আমার মাথায় হাত দিয়ে বললো, সে যাই হোক, আমি জানি আমার ছেলে কতটা ভালো। এখন চুপচাপ খেয়ে নে। খাওয়া শেষ হতেই অচেনা নাম্বার থেকে একটা কল এলো। আমি আনমনে ফোন রিসিভ করে বললাম, হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে চেনা জানা একটা কণ্ঠে বলল, বাবা, এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলি? আমাকে বিয়ে করবি না তা আমি মানলাম, তাই বলে আমাকে ভুলে যাবি? ও ফারিয়া, তুই তো কেমন আছোস বল শুনি। আমার খবর নিয়ে কি তোর আর লাভ আছে? তোর বাসার ঠিকানা দে, আমি এসে কয়দিন থেকে যাই। বাবা বোন, তুই তো সুন্দর একটা কথা বললি। আর আমাকে কি কুকুরে কামড় দিয়েছে যে আমি তোরে আমার বাসার ঠিকানা দেবো? আমার পিছনে পড়ে না থেকে ভালো কোনো ছেলে দেখে তুই বরং বিয়ে করে নে। আমার আশা কখনো করিস না তুই। তোর মতো মেয়েকে বিয়ে করে শুধু ফরজ কাজ আদায় করা যাবে, কিন্তু তোর দ্বারা কখনো কোনোদিন সংসার হবে না। আমার তো মনে হয় তুই বিয়ের পর একটা বাচ্চাও ঠিক মতো সামলাতে পারবি না। ফোন রাখ। এত বড় কথা আমাকে তুই বলতে পারলি? আর সবার মন মানসিকতা কি সবসময় এক থাকে? এমনও তো হতে পারে আমি বিয়ের পর নিজেকে চেঞ্জ করে ফেলতে পারি। কেন এমন কিছু তুই চিন্তা করিস আমাকে নিয়ে বলতো? দূর, ফাও কথা বলিস না তো। তোর মতো সময় নাই আমার। ফোন রাখ। আর আমি বলছি না আমাকে কখনো কল দিবি না। একবার ব্লক করার পরেও অন্য নাম্বার থেকে আমাকে কল দিলি কেন? দাঁড়া, সিমটাই ভেঙে ফেলবো। এসব করার কোনো দরকার নেই। কোনো কিছু করিস না প্লিজ। আমি তোরে কখনো বিরক্ত করব না। খালাতো বোন হয়ে কথা বলবো তোর সাথে। ব্লগটা কেটে দিস প্লিজ। পাক্কা তো বললি নাকি? হুম। আচ্ছা এখন বাই, আমার কাজ আছে। আমি কল কেটে দিয়ে ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে মনটা একটু হালকা করি। কেন যেন আমার কাছে আজকে কোনো কিছুই ভালো লাগছে না। বসে থাকতে কার বা ভালো লাগে? দেখি ছুটিকে তো বলছি একটা চাকরির কথা, ও আবার কি করে কি জানি। তবে আমি নিজ চোখে দেখলাম ছুটি আমার জন্য যা করছে, এতে মনে হয় আমি ধরে নিলাম যে আমার চাকরি হয়েই গেছে। তবে আজকে আমার খবর আছে, আমি জানি ছুটি আমার উপর খুব রেগে আছে। কি মিয়া, তোমাকে তো আমি চিনতে পারলাম না। ছাদের দরজার সামনে আমার সমবয়সী একটা ছেলে এই কথা বললো। ছেলেটার কথা শুনে আমি বললাম, জি ভাই,
আমি এই বাসায় নতুন এসেছি, এজন্য হয়তো আমাকে আগে দেখেন নাই। সেটা আমার পাশে দাঁড়িয়ে বলল, ও, এই কথা। আমি বাড়িওয়ালার ছেলে, আবির। তোমার নাম? জি ভাই, ছোট করে যদি নাম বলি তাহলে লাদেন, ওইটাই আমার নাম। আবির পকেট থেকে সিগারেট বের করে আমার দিকে এগিয়ে দিয়ে বলল, এইসব খাওয়া হয়তো? না ভাই, আমি এসব খাই না। ও আচ্ছা, ঠিক আছে। তবে ভাই বলতে হবে না, যেহেতু আমরা সমবয়সী, সেজন্য আমার নাম ধরে বলতে পারো। আচ্ছা ঠিক আছে, এখন আপনি থাকেন, আমি নিচে যাই, আমার একটু কাজ আছে। ওকে, ঠিক আছে, যাও। ছাদ থেকে নিচে নেমে গেলাম। এখন গিয়ে একটা ঘুম দিতে হবে, এজন্য রুমে গিয়ে ঘুমিয়ে গেলাম। বিকেলে ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলাম। এখন আবার ছুটিকে পড়তে যেতে হবে। বাস থেকে বের হয়ে হাঁটতে লাগলাম। আর কিছুক্ষণের ভিতরে ওদের বাসের সামনে চলে গেলাম। দরজায় কলিং বেল দিতেই আন্টি এসে দরজা খুলে দিল। আন্টিকে সালাম দিয়ে ভেতরে গেলাম। ভেতরে আঙ্কেল সবাই বসে টিভি দেখছিল। আমাকে দেখে বলল, বাবা বসো এখানে, তোমার সাথে কথা আছে। আমি আঙ্কেলের থেকে একটু দূরে বসে বললাম, জি আঙ্কেল বলেন। আঙ্কেল এবার আমার দিকে নজর দিয়ে বলল, আমার মেয়ে বললো তোমার নাকি একটা চাকরির দরকার। দরকার তো ছিল আঙ্কেল, অনেকদিন হলো বাসায় বেকার বসে আছি। পড়াশোনা তো করলাম ঠিক আছে, তবে আমাদের তো মামু খালু আর টাকা পয়সা নাই যে আমাদের চাকরি হবে। বুঝলাম তোমার কথা, তবে চাকরি পেয়ে সবকিছু ভুলে যাবে না তো? আবার যদি পরে আমার মেয়েকে পড়াতে না আসো। সি সি, কি বলেন আঙ্কেল? আমরা গ্রাম অঞ্চলের পোলাপান, একবার যে আমাদের বিপদের সময় এগিয়ে আসে তার জন্য তো আমরা জান দিতেও সবসময় প্রস্তুত থাকি। আর এই নিয়ে আপনারা তো চিন্তা করতে হবে না, ছুটিকে পাস করানোর দায়িত্ব আমার। আমি ওকে স্কুলের টপ লেভেলের ছাত্রী বানাবো, আপনি তো চিন্তা করবেন না। ওর দায়িত্ব আমি নিলাম, আশা করি আপনি হতাশ হবেন না আঙ্কেল। আমার কথা শুনে আঙ্কেল একটু মুচকে হাসি দিয়ে বলল, আমি তোমাকে দেখে আগেই বুঝেছি তুমি কতটা ভালো একটা ছেলে। চাকরি নিয়ে তুমি কোনো চিন্তা করো না। আগামীকাল রেডি প্লাস প্লাস এই ঠিকানায় চলে যাবে। ওইটা আমার বেস্ট ফ্রেন্ডের অফিস। ইন্টারভিউ দিতে গিয়ে শুধু আমার নাম বলবে যে আমি তোমাকে পাঠিয়েছি, তাহলেই হবে। আর কিছু করতে হবে না তোমাকে। আমি তোমার কথা বলে রাখবো। আপনাকে যে আমি কিভাবে ধন্যবাদ দিব সেই ভাষা আমার কাছে নেই। তবে আঙ্কেল, আমার বাবা নেই পৃথিবীতে, কিন্তু এখন আপনি আমার বাবার কাজটি করলেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। থাক, এসব কথা ছাড়ো, এখন যাও, হয়তো আমার মেয়ে তোমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা ঠিক আছে, আমি আর কথা না বাড়িয়ে উপরে চলে গেলাম। কিন্তু আজকে তো আমি পিচ্চিকে দেখলাম না। পিচ্চি থাকলেই তো আমাকে দুলাভাই দুলাভাই ডাকা শুরু করতো। পিচ্চির মুখ থেকে দুলাভাই ডাক শুনতে বেশ ভালো লাগে। চুরি রুমের দরজা খুলে ভিতরে ঢুকবো, তখন দেখলাম উপরে একটা ঝাড়ু টাঙিয়ে রেখেছে। এই মেরেছে আজকে, এখানে আবার ঝাড়ু কেন? মাঝে মাঝে আম্মু যখন খুব বেশি রাগ হতো তখন ঝাড়ু দিয়ে মারতো আমাকে। আর আজকে সেই ঝাড়ু মাথার উপরে দেখলাম। মানুষ বলে না তোর কপালে শনি আছে, আর এখন দেখি আমার কপালে ঝাড়ু আছে। ছুটি কি পাগল হয়েছে নাকি আবার? কিন্তু ওকে তো রুমের ভেতরে দেখছি না, ছুটি আবার কোথায় গেল? এখন যদি ঝাড়ু সরিয়ে ভেতরে যাই তাহলে আমাকে নিয়ে মজা করবে। এর থেকে নিচে গিয়ে দেখি ও কোথায় আছে। এই বলে চলে যাব, তখন ওয়াশরুম থেকে পানির শব্দ এলো। বুঝলাম যে ও ভেতরে আছে। বলতে না বলতে ছুটি একটা টাওয়াল পরে ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। ওকে দেখে তো আমি চোখ বড় বড় করে ফেললাম। বিশ্বাস করেন ভাই, আমার জীবনে কোনো মেয়েকে এমন অবস্থায় দেখি নাই। আমার মাথাটা যেন ছুটিকে দেখেই ঘুরতে লাগলো। দরজার কাছে আমাকে দাঁড়ানো দেখে ছুটি একটা হাসি দিল, হাসি দিয়ে আবার ভেতরে ঢুকে গেল। একটা সুন্দরী মেয়েকে এমনি তো সামনে দেখলে কতটা ভালো লাগে, এর উপরে টাওয়াল পরা অবস্থায় দেখছি। বিশ্বাস করেন ভাই, ওকে কাছাকাছি টাওয়াল পরা অবস্থায় দেখে আমি নিজেকে নিজের ভেতরে ধরে রাখতে পারলাম না। ওর এত সৌন্দর্য দেখে আমার অনুমতি ছাড়া শরীরের ভেতর থেকে আমার মন বের হয়ে ছুটির কাছে চলে গেল। একটা মানুষ কি কিছু না বলে যদি তার বুকে তীরছোড়া হয় তাহলে মনে হয় যেন তার কলিজা ফেটে যাচ্ছে। আজকে ছুটিকে দেখেও আমার ঠিক একই অবস্থা হয়েছে। যতই ওকে আমি কাছ থেকে দেখি ততই যেন আমি ওর জন্য পাগল হয়ে যাই। এর মাঝেই আবার ওয়াশরুমের দরজা খুলে ছুটি বের হয়ে আসলো। এবার ও লাল রঙের একটা জামা পরছে। আমাকে দরজার সামনে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি স্যার, আপনাকে কি আবার সেদিনের মতো আমন্ত্রণ করে ভিতরে আনতে হবে? আমি হাত দিয়ে ইশারা করে বললাম, উপরে জিনিসটা যদি না সরাও তাহলে আমি ভেতরে আসবো কিভাবে? সুইটি আমার কথা শুনে উপেক্ষা করে ও আরো আয়নার সামনে গিয়ে সাজুগুজু করতে লাগলো। আমি আবার বললাম, আমি কি চলে যাব? আর আমি চলে গেলে তুমি বুঝি খুব খুশি হবে মনে হচ্ছে। ঠিক আছে, আমি তাহলে চলেই যাই, তুমি থাকো। এবার আমার কথা শুনে সুইটি আমার সামনে এসে দরজার সামনে থেকে ঝাড়ু সরিয়ে আমার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার কাছে আসেন কেন? যান না, আমার বান্ধবীদের পড়িয়ে আসুন। ফালতু কথা না বলে তাড়াতাড়ি রেডি হয়ে আসো, এমনি কালকে তোমাকে পড়াতে পারি নাই। আমার মন করলে আমি পড়বো, নইলে নাই। ও তাই নাকি? ধরো আন্টিকে ডেকে এই কথা বলছি। মুহূর্তের ভেতরে সুইটি আমার কথা শুনে টেবিলের সামনে বসে গেল। মনে মনে বললাম, ওর পাগলামো দেখতে আমার বেশ ভালোই লাগে। একবার হাসে, আবার মুহূর্তের ভেতরে রেগে যায়। বুঝি না ওকে আমি।
ছুটি মাত্র গোসল করে এসেছে, ওর শরীর থেকে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কি বলবো। আমাকে বসে থাকতে দেখছে না, আমাকে তো পাগল বানিয়ে দিচ্ছে। আমার সবচেয়ে ভালো লাগে মেয়েদের চুলের গন্ধ। যদি একটা মেয়ে গোসল করে বসে থাকে তাহলে তার চুল থেকে এমন একটা ঘ্রাণ বের হয়, মন চায় ওই মেয়ের জন্য সবকিছু কোরবানি করে দিতে। উপরওয়ালা মেয়েদের এত কিছু দিয়েছে, ওদের একটু ভালোবাসার জন্য আমরা কত কিছুই না করি। হঠাৎ করে আমাকে অবাক করে দিয়ে ছুটি কান্না করতে লাগলো, ওর চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। ছুটির কান্না দেখে আমার কলিজা ছিদ্র হয়ে গেল। আমি তো আবার কোনো ভুল করলাম না তো, কিসের জন্য কান্না করছে? আমি ওর হাত ধরে বললাম, ছুটি তোমার কি হয়েছে আমাকে বলো, কেউ কি তোমাকে মেরেছে নাকি কেউ তোমাকে কিছু বলছে? যদি আন্টি কিছু বলে থাকে তো আমাকে বলো, বিষয়টা আমি দেখছি। তাও তুমি প্লিজ কান্না করো না। ছুটি আমার হাত ঝাঁকে দিয়ে সরিয়ে বললো, ছাড়েন স্যার, আপনি আমার হাত ধরবেন না। তখন আমার বান্ধবীদের সাথে কি মধুর ভাষায় কথা বলছিলেন, কই আমার সাথে তো একদিন এভাবে কথা বলেন নাই। আমি আপনার জন্য এত কিছু করলাম, একদিন তো আমার সাথে ভালো করে পর্যন্ত কথা বলেন নাই। আমি কি বড় কোনো অপরাধ করে ফেলেছি? হায় রে পাগল মেয়ে, এজন্য কি কান্না করা লাগে? আগে তুমি কান্না বন্ধ করো বলছি। আমার কথা শুনে সুইটি চোখের পানি মুছে বললো, বলেন। আমি আবার ওর হাত ধরে বললাম, আমাকে ভালোবাসে অভিনয় করতে তুমি বলছো না বলো? বলছি তো, তাই বলে কি ওদের সামনে ওভাবে কথা বলতে হবে? তোমার বান্ধবীরা আমাকে রোবট বলছিল, আর আমি যদি ওদের সাথে রোমান্টিক ভাবে কথা না বলতাম তাহলে ওরা তোমাকে বলতো যে সুইটি তোর বয়ফ্রেন্ড কিরকম যেন আনরোমান্টিক, কেমন যেন ভ্যাবলার মতো দাঁড়িয়ে থেকে কথা বলে না। আমি ওদের সাথে রোমান্টিক ভাবে কথা বললাম, কারণ ওরা যেন বুঝতে পারে আমি কতটা রোমান্টিক একটা ছেলে, আর ওরা বুঝবে যে আমি তোমার সাথে কতটা রোমান্টিক ভাবে সময় কাটাই। দেখছো না তখন সবাই আমার সাথে কিরকম ব্যবহার করছে। ওরা বুঝেছে তুমি কতটা রোমান্টিক একটা বয়ফ্রেন্ড পেয়েছো। এসব কিছু তো তোমার জন্যই করছে, তুমি এসব না বুঝে কান্না করা শুরু করছো। সবকিছুই বুঝলাম স্যার, কিন্তু আমার সাথে তো একদিন ওভাবে কথা বলেন নাই। আরে পাগলি মেয়ে, আমি তো তোমাকে প্রতিদিন পড়াতে আসবো, তোমার সাথে কত কিছু বলবো, ওদের সামনে কি প্রতিদিন যাবো বলো? ও তাই তো, আমি তো এসব কথা আগে চিন্তা করি নাই। যাক বাবা, ওর মনটা তো ভালো করতে পেরেছি। ওর কান্না দেখে তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম, তবে ওকে কান্না করতে দেখে আমার এতটা খারাপ লাগছিল কেন? হয়তো আমার ছাত্রীর জন্য খারাপ লাগছিল। আমি বুঝলাম না ছুটির দিকে আমার মন বারবার চলে যায় কেন। আর এরকম একটা কিউট মেয়ে দেখে কার ভালো না লাগবে? কিন্তু আমার মাথায় একটা কথা সবসময় রাখতে হবে যে আমি এখানে ছুটিকে পড়াতে আসছি, আর কখনো এই বাড়ির বদনাম যাতে না হয় আমার সেদিকে খেয়াল রাখতে হবে। আঙ্কেল আমাকে কতটা সাহায্য করছে, কখনো উল্টাপাল্টা কিছু চিন্তা করে যাবে না। আমি একটা বই হাতে নিয়ে বললাম, তো এখন তোমার মন ভালো তো হয়েছে তো? স্যার কিছুটা। এখন পড়ো, তারপর মনটা আরো ভালো হবে। ছুটিকে পড়ানো শেষ হতেই আমাকে বললাম, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তোমার কারণে হয়তো আমি একটা চাকরি। প্লিজ স্যার এভাবে বলেন না, আর এটা তো সামান্য একটা বিষয়, এই জন্য কিছু বলতে হবে না। আপনি যে মাঝে মাঝে কি করেন না স্যার। ছুটি শোনো, স্যার বলেন। সাজলে তোমাকে খুব সুন্দর লাগে। মাঝে মাঝে আমি এটা বলি যে তোমার পাশে যদি কোনো পরীকে দাঁড় করানো হয় তাহলে তোমাকে তার থেকেও বেশি সুন্দরই লাগবে। তুমি আমার ছাত্রী বলে বলতে পারে না, তোমার চেহারা সত্যি মারাত্মক সুন্দর। আমার মুখ থেকে এটা শুনতে চেয়েছিল। এখন তুমি খুশি তো? থাক, আমি গেলাম। এই কথা বলে আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। দরজার কাছে এসে পিছন ফিরে দেখি ছুটি মুচকে মুচকে হাসছে আর বলছে, ইস, উনি কি বলে গেল, আমার তো লজ্জা লাগছে। আমি হাসতে হাসতে নিচে চলে গেলাম। আঙ্কেলের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে গেলাম। সকল কাগজপত্র রেডি করে ঘুমিয়ে গেলাম।